আজকে আমাদের কুইকবুকস অনলাইন ক্লাস 5 আজকের ক্লাসের টপিক হচ্ছে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, প্রজেক্ট অ্যান্ড পেরোল জার্নাল। এরপরে যদি আমাদের সময় থাকে সেক্ষেত্রে আমরা ডেক্সট নামে একটা সফটওয়্যার আছে সেটা শিখব। সো ফার্স্টে আমরা স্টার্ট করব ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন দিয়ে। আমরা যখন কুইকবুকস সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করব, কুইকবুকস সফটওয়্যারে ম্যানুয়ালি করতে হবে। তো সফটওয়্যারে কেন আমরা ম্যানুয়ালি করব? বিকজ অফ কুইকবুকস অনলাইন সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করার মতো কোনো ফিচার্স নেই। তো তারা এটা নিয়ে কাজ করছে, ইন ফিউচার আসবে, এর জন্য আমরা ম্যানুয়ালি করব। বাট আমরা যখন জেরো সফটওয়্যারটা শিখবো, জেরো সফটওয়্যারে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে না, সেখানে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করার জন্য আলাদা একটা ফিচার্স আছে। সো ফার্স্ট আমরা কুইকবুকসে ম্যানুয়ালি করা শিখবো এবং এই ম্যানুয়াল কাজটাই কিভাবে ফিচার ইউজ করে করতে হয় সেটা হচ্ছে আমরা জেরো সফটওয়্যারে গিয়ে শিখবো। ক্লায়েন্ট আমাদেরকে এখানে একটা ডেটা দিয়েছে, তো ডেটাতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, এই ডেটাটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সবকিছু দেখি। ফার্স্ট এখানে কিছু ফিক্সড অ্যাসেটের ক্যাটাগরি দেওয়া আছে: ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স, অটোস অ্যান্ড ট্রাক, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। এগুলো হচ্ছে এক একটা ফিক্সড অ্যাসেট। তো কোন ডেটে পারচেস করেছে, কোন ইয়ারে পারচেস করেছে সেই ইনফরমেশন দেওয়া আছে। ভেন্ডর অর সাপ্লায়ারের নাম দেওয়া আছে। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার যখন পারচেস করেছে 2021-এ অরিজিনাল কস্ট কত ছিল সেই কস্ট এখানে দেওয়া আছে। যে প্রত্যেকটা অ্যাসেট পারচেস করেছে অ্যাসেটের প্রাইসগুলো এখানে দেওয়া আছে। এখন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু এই ফিক্সড অ্যাসেটের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়। যেমন আপনারা এখানে বসে ক্লাস করছেন, এই ক্লাসের মধ্যে যে পিসি গুলো আছে এগুলো কি ফিক্সড অ্যাসেট না? তো দেখা গেল 5 বছর বা 10 বছর পরে যখন এই সবগুলো পিসি বা 5 বছর পরে যখন এই সবগুলো পিসি নষ্ট হয়ে যাবে, তখন কি আবার নতুন করে পিসি নিয়ে আসতে হবে না? এখন একই সাথে যদি 1000 পিসি নষ্ট হয়ে যায় 5 বছর পরে, এবং এটার জন্য যদি কোম্পানির কোনো ফান্ড না থাকে, সে যদি তার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে টাকা দিয়ে এই পিসি গুলো শুধু যদি কোনো কোম্পানি পারচেস করে থাকে বা এরকম ফিক্সড অ্যাসেট পারচেস করতেই চলে যায়, তাহলে সে কোম্পানি পরিচালনা করবে কি দিয়ে? এমপ্লয়ীদের স্যালারি দিবে কি দিয়ে? অপারেশনাল যে কস্টগুলো আছে সেগুলো কি দিয়ে করবে? করতে পারবে কোম্পানি? করতে পারবে না। তো এর জন্য প্রত্যেকটা কোম্পানি তাদের যে ফিক্সড অ্যাসেট গুলো থাকে এগুলোর এগেইনস্টে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে। সো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোনো আয়ও না দায়ও না, এটা হচ্ছে একটা সঞ্চিতি। তো প্রত্যেক এই যে এই ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে যে ফান্ডটা জমা হয়, যেমন আমি এই পিসি গুলোর জন্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে পারি, যখন 5 বছর পর আমার এই পিসি গুলো নষ্ট হয়ে যাবে, ওই যে ফান্ডের যে টাকাটা, সেই টাকা দিয়ে আমি হচ্ছে আবার পিসি পারচেস করে নিয়ে আসব। ফলে কি হবে, আমার ওয়ার্কিং ক্যাপিটালের উপর কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? ফেলবে না। তো এর জন্যই মূলত প্রত্যেকটা কোম্পানি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে, এবং এই ক্যালকুলেশনের কাজটা কারা করে? যারা অ্যাকাউন্টেন্ট অর বুককিপার, তারাই মেইনলি করে থাকে। সো আমাদেরকে ক্লায়েন্ট এখানে যে ডেটাগুলো দিয়েছে, এখানে দেখা যাচ্ছে 2021 সাল পর্যন্ত অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে। তো এর পরের যে সময়গুলো আছে 2021, 22, 23 চলে গেছে, এখন 24 চলে এসেছে। তো এই সময়গুলোর কি ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়েছে? হয়নি। তো ক্লায়েন্ট যেই সময় পর্যন্ত ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে এর পরের গুলো আমাদেরকে করতে হবে। এখানে ইউজফুল লাইফ দেওয়া আছে, মানে এই যে অ্যাসেট গুলো আছে, কোন অ্যাসেট কত বছর ব্যবহার করতে পারবো, এটাই হচ্ছে মেইনলি ইউজফুল লাইফ। দেন সেলভেজ ভ্যালু এবং ডিসপোজাল, এটা একটু দেখি। সেলভেজ ভ্যালু কি? আয়ুষ্কাল শেষে যেটা ভগ্নাবশেষ থাকে সেটাই হচ্ছে সেলভেজ ভ্যালু। যেমন আমার এই পিসিটা আমি 10 বছর ব্যবহার করতে পারবো, তো এটা আমি 10 বছর ব্যবহার করেছি, ব্যবহার করার পরে এখনো অ্যাসেটটা আমার কাছে আছে, ভালো আছে, আমি ব্যবহার করতে পারছি। তো আমি ভাবলাম আমি সেল করে দেই। তো সেল করে আমি যেই অ্যামাউন্টটা পেলাম এটাই হচ্ছে আমার সেলভেজ ভ্যালু। ডিসপোজাল অ্যামাউন্ট কি? আমার এই অ্যাসেটটা আমি 10 বছর ব্যবহার করব, বাট আমার অ্যাসেটের পারফরমেন্স ভালো না হওয়ার কারণে 10 বছরের আগে আমি 6 বছরে গিয়ে অ্যাসেটটা সেল করে দিলাম। তো সেল করে কি আমি সামান্য কিছু টাকা পেলাম? তো যেই অ্যামাউন্টটা পেলাম এটাই হচ্ছে ডিসপোজাল অ্যামাউন্ট। অনেক সময় আমরা অ্যামাউন্টও পাই না, শুধু একদম ডিসপোজ করে দিই, যে আমার এই পিসিটা আমি 10 বছর ব্যবহার করতে পারবো, বাট এটা এত খারাপ হয়ে গিয়েছে যে আমাকে ডিসপোজ করে দিতে হয়েছে, আমাকে ফেলে দিতে হয়েছে। তো এটাই হচ্ছে ডিসপোজ আর সেলভেজের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে সময় পার হয়ে গিয়েছে, এখন আমার অ্যাসেটটা আছে, মোটামুটি ভালোই পারফরমেন্স করছে, তো আমি ভাবলাম সেল করে দেই,
সেল করে যে টাকাটা পেলাম এটাই হচ্ছে স্যালভেজ ভ্যালু। আর ডিসপোজাল কি 10 বছর ব্যবহার করতে পারবো, কিন্তু তার আগেই আমার অ্যাসেটটা নষ্ট হয়ে গিয়েছে, এটা আমি অল্প কিছু টাকায় সেল করেছি। অনেক সময় আমরা সেল করার কন্ডিশনে থাকে, অনেক সময় একদম ফেলে দিতে হয়। তো এই যে কোন ডেটে ডিসপোজ করেছি সেই ডেটটা দেওয়া আছে, এবং এখানে ডিসপোজ অ্যামাউন্ট দেওয়া আছে। এটা কিন্তু আমাদের দুইটা অ্যাসেটের ক্ষেত্রে দেওয়া আছে, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড মোটর ভেহিকলস। তো মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট মোটর ভেহিকলস এটা আমি 15 বছর এবং 10 বছর ব্যবহার করতে পারবো। দেখা গেল এদের পারফরমেন্স ভালো না হওয়াতে নির্ধারিত সময়ের আগেই হচ্ছে এই 2023-এ এসে আমি এটা সেল করে ফেলেছি। সেল করেছি $4,500। এই অ্যামাউন্টটা আমার এখানে দেওয়া আছে। তো এই লিস্টটা এইখানে যা যা ইনফরমেশন ছিল এগুলো সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নিলাম। সো ডিপ্রিসিয়েশন আমরা অনেকভাবে ক্যালকুলেশন করতে পারি, বাট সবচাইতে জনপ্রিয় হচ্ছে স্ট্রেট লাইন মেথড। সো ম্যানুয়ালি যেহেতু কোন একজন অ্যাকাউন্টেন্ট বা বুককিপার যখন ক্যালকুলেশন করবে, তো সে যে মেথডে চায় সেই মেথডে করতে পারে, বাট কোম্পানিগুলো স্ট্রেট লাইন মেথডটাই বেশি ফলো করে থাকে। এখন আমরা যখন সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট ক্যালকুলেশন করব, আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, এই যে অ্যাসেটের নামগুলো দেওয়া আছে, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, অটোস অ্যান্ড ট্রাকস, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, এই অ্যাসেটগুলোর নাম আমাদেরকে সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এন্ট্রি করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে আমরা দেখব এই নামে কোনো অ্যাসেট সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা আছে কিনা, এটা চেক করতে হবে। যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে অ্যাড করব না, আর যদি অ্যাড করা না থাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সো এখানে এসে আমি সার্চ করে দেখব এই নামে আছে কিনা। আচ্ছা, আমাদের এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নেই, তার মানে আমাদের একে এই নামে ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা যে কোনো ক্লায়েন্টের কাজ করার আগে চেক করে নিব যে সে সফটওয়্যার আগে এন্ট্রি করেছে কিনা। তো আমাদের প্রথম কাজ কি, প্রত্যেকটা অ্যাসেটের নামে নামে একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই যে প্রত্যেকটা অ্যাসেট, এই অ্যাসেটগুলো যদি নষ্ট হয়ে যায় আমাকে কি আবার এই অ্যাসেটগুলো রিপ্লেসমেন্টে আবার আরেকটা নতুন অ্যাসেট নিয়ে আসতে হবে। তো এর জন্য আমার ওয়ার্কিং ক্যাপিটালের উপর যেন প্রেশার না পড়ে, এর জন্য আমি কি করব, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে একটা ফান্ড তৈরি করব। তো এর জন্য আমাকে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং এটার জন্য আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। দেন অটোস অ্যান্ড ট্রাকস, দেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন অটোস অ্যান্ড ট্রাকস। তারপর হচ্ছে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট হবে, দেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। প্রত্যেকটা অ্যাসেট নামে নামে অ্যাড করব এবং অ্যাকুমুলেটেড নাম দিয়ে অ্যাড করব। এইটা গেল আমাদের দুইটা স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কি আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্রিয়েট করব না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আমাদের একটাই সেন্ট্রাল হেড থাকবে। এখন এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো হেড আছে কিনা এটা ফার্স্টে আমাদের সফটওয়্যারে গিয়ে চেক করতে হবে, যদি না থাকে অ্যাড করব। এখন এই হেডটা অনেক কমন একটা হেড, অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এর কাজ করতে গেলে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, দেন ক্যাপিটাল, এই হেডগুলো কমন হেড হওয়াতে হচ্ছে মোস্ট অফ দ্য সফটওয়্যার এগুলো অটোমেটিক থাকে, আমাদেরকে ক্রিয়েট করতে হয় না। সো এর জন্য আমরা ফার্স্টে চেক করে নিব এই নামে কোনো হেড আছে কিনা। সো এটা অবশ্যই থাকবে। এই যে ডেপ্রিসিয়েশন নামে এখানে অলরেডি আমাদের একটা হেড আছে, তাহলে এটা ক্রিয়েট করতে হবে না। তো এই তিনটা তো সবাই বুঝেছেন। এরপরে আসে হচ্ছে লস অর, মানে একটা বিষয়ে একটু লক্ষ্য রাখা আর কি, সেটা হচ্ছে মানে আমার প্র্যাকটিসে পেলাম না। যেমন আমরা যদি এখান থেকে কপি পেস্ট করে ওখানে পেস্ট করি না, যদি একটা বর্ণ যদি মানে হ্যাঁ এটা আসবে না, ওটা আসে। এর জন্য হচ্ছে আপনাকে যতভাবে চেক করা যায় এটা চেক করে নিতে হবে। আচ্ছা, এরপরে আসে লস অর গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট। এই হেডটা আমরা কখন বা কেন ইউজ করব, আমরা দেখেছি মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট মোটর ভেহিকলস আমি 15 এবং 10 বছর ব্যবহার করতে পারবো, বাট এর আগেই কিন্তু আমার অ্যাসেটটা নষ্ট হয়ে যাওয়াতে আমি কম টাকায় সেল করে দিয়েছি। তো যখনই আমরা কোনো অ্যাসেট ডিসপোজ করব সেক্ষেত্রে লস অর গেইনের একটা ব্যাপার আসবে। এটা এমন না যে আমার প্রফিট হচ্ছে, বা এটা হচ্ছে আমরা যেমন মাল্টি কারেন্সির বেলায় দেখেছি, কারেন্সি এক্সচেঞ্জ রেটটা যেমন দেখেছি, তো এই হেডটাও ঠিক তেমন। এর যখনই আমরা কোনো অ্যাসেট ডিসপোজ করবো এর জন্য আমরা একটা হেড ক্রিয়েট করব, লস অর গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট। তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের গেইন হলো আর লস হলো।
তো এই চারটা নামে নামে হচ্ছে আমাদের ফার্স্টে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপরেই আমরা জার্নাল এন্ট্রিতে যাব। তো আমি ফার্স্টে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমি এখান থেকে কয়েকটা করে দেখাবো, বাট আপনারা যখন করবেন সবগুলো একই সাথে আপনারা সবগুলোই করবেন, আমি 3-4টা করে দেখাবো। ফার্স্ট আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাড করব, যেহেতু আমার এখানে নেই আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে আসলাম। এরপর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি অ্যাকাউন্ট নেম দিয়ে দিব, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখতে থাকেন, দাঁড়ান। এই অ্যাসেটটা এটা মেইনলি আমি ইউজফুল লাইফ পর্যন্তই রাখি, যে আমার অ্যাসেটটা আমি 10 বছর ব্যবহার করতে পারবো, 10 বছর পর তো আমার আবার পারচেস করতে হবে। এর জন্যই মেইনলি আমি ফান্ড করছি। আমরা টাকা সেভিংস করে থাকি না, যে আমি 5 বছরের জন্য টাকা সেভিংস করলাম, ইন ফিউচার যেন এই টাকা এই অ্যাসেটটা দিয়ে এইটা অ্যামাউন্টটা দিয়ে যেন আমি একটা কিছু করতে পারি। যখন এটা পার হয়ে যাবে তখন তো সেল বেস চলে যায়, তখন কোনো কোম্পানি যদি চায় ওই ফান্ড মেনটেন করতে মেনটেন করবে, বা এর পরিবর্তে যদি অন্য কোনো অ্যাসেট নিয়ে আসে আবার রিপ্লেস করে, তখন ওই অ্যাসেটের জন্য আবার এই ক্যালকুলেশনটা করতে থাকবে না। অনেক সময় অনেক কিছু কোম্পানি ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। সো আমরা এমন একটা নাম্বার দিব যেটা আগে থেকে ইউজ আমি দেখি। আচ্ছা আমি এখানে 10120 দিয়ে করলাম। অ্যাকাউন্ট টাইপ, আচ্ছা এটা তো ফিক্সড অ্যাসেট আমরা জানি তাই না, বাট আমরা যদি এখানে সফটওয়্যারে দেখি ফিক্সড অ্যাসেট নেই, আমরা এই টেনজিবল অ্যাসেটটা ইউজ করব। আর ডিটেল টাইপে হচ্ছে আমরা সবচেয়ে কাছাকাছি যেটা পাই, এই যে এখানে সরাসরি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার দেওয়া আছে। সো আবারও বলছি, টেনজিবল অ্যাসেট দিয়ে কিন্তু ফিক্সড অ্যাসেট বোঝায়। আমি যদি রিপোর্টে যাই, রিপোর্টে দেখবেন টেনজিবল অ্যাসেটের পরেই হচ্ছে ফিক্সড অ্যাসেট লেখা আছে, বাট অ্যাকাউন্ট টাইপে এসে কিন্তু আপনি পাবেন না। সো এটাই সিলেক্ট করতে হবে। দেন ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই অ্যাসেটটা যখন পারচেস করেছে, কত দিয়ে পারচেস করেছে, এটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এবং যেই ডেটে পারচেস করেছে সেই ডেটটা হচ্ছে অ্যাজ অফ ডেট। সো আমি অরিজিনাল কস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব এবং অ্যাজ অফ ডেটটা এন্ট্রি করে দিব। ম্যানুয়ালি হয়, বাট অনেক সময় প্রবলেম হয়, এটাতে প্রপার রেজাল্ট আসে না, এর জন্য আমি ম্যানুয়ালি দিচ্ছি না। বাট ম্যানুয়ালি দিলে যে প্রবলেম হবে তাও না, মাঝে মধ্যে প্রবলেম হয়, এর জন্য আমি ম্যানুয়ালি করিনি। আচ্ছা এটা আবার চেঞ্জ করে নিতে হবে, এটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হবে। এখন আমি এটা 7 ক্লোজ করে দিব। এখন এই যে ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের জন্য কি আমি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তো আমি ফার্স্টে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাড করলাম, এরপর আমি অ্যাড করব হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। এখানে ওপেনিং ব্যালেন্সে আমার ক্লায়েন্ট কি আপ টু 2021 পর্যন্ত ক্যালকুলেশন করেছে। তো এখানে দেখা 2021 পর্যন্ত দেওয়া আছে, মানে 2021-এর ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত সে ক্যালকুলেশন করে রেখেছে। এখানেই আমরা এটা অ্যাড করব হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্সে। একটু জানতে চাচ্ছি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তো হচ্ছে একটা দায়, তাহলে আমরা ট্যানজিবল অ্যাসেটের আন্ডারে দিচ্ছি।
Depreciation expenses. Asset হলো asset. আচ্ছা, আমি আমি কি বললাম, এটা হচ্ছে আয়না দায়না, এটা একটা সঞ্চিতি, এটা একটা ফান্ড ক্রিয়েট করছি, যেন এই ফান্ডটাই একটা অ্যাসেট, যেন এই ফান্ডের টাকাটা দিয়ে আমি পরবর্তীতে একটা অ্যাসেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা এটা সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। সো আমাদের, আচ্ছা, আমি এটা সাব অ্যাকাউন্টে অ্যাড করব, এটা সাব অ্যাকাউন্টে অ্যাড করব। আচ্ছা, এইখানে ফার্স্টে, হ্যাঁ, এই ব্যালেন্সটা দিয়েছি এবং এটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করা হয়েছে, ডিসেম্বরের লাস্ট ডেটটা সিলেক্ট করেছি এবং এটা আমি সাব অ্যাকাউন্টের আন্ডারে রাখবো। এটা প্যারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, সো আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার সিলেক্ট করলাম। কুইকবুকসের যে কিছুদিন আগে এটা আপডেট হয়েছে, 1 মাস হবে, এর আগে যে অ্যাকাউন্ট ছিল, তো আমরা চাইলে কোনো অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্টেও রাখতে পারবো, আবার যদি চাই নাও রাখতে পারবো। বাট এখন হচ্ছে আমাকে সাব অ্যাকাউন্টে করতে হবে, অপশন নেই যে পরবর্তীতে এডিট করে আমি আবার সাব অ্যাকাউন্ট করব, প্রথমে করলাম না, এটা আর করা যায় না, এখন একবারই দুটা করে দিতে হবে। এবার আমি সেভ এন্ড নিউতে ক্লিক করব, এটা সেভ করে দিব। তো আমার একটা অ্যাসেট অ্যাড করা ডান। এরপরে চলে যাব, আমি আরেকটা অ্যাসেট অ্যাড করব, অটোস এন্ড ট্রাক। সো ফার্স্ট এটা আমি কপি করব, কপি করে আমি অ্যাকাউন্ট নেম দিয়ে দিব অটোস এন্ড ট্রাকস, টেঞ্জেবল অ্যাসেট। এখান থেকেও আমি সবচাইতে কাছাকাছি যেটা পাই সেটা সিলেক্ট করব। সো অটোস এন্ড ট্রাকস এটা আমি ভেহিকলস এর আন্ডারে করতে পারি। এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিব 1022। সো আমাদের তো এটা সাব অ্যাকাউন্ট না, এটা একটা প্যারেন্ট অ্যাকাউন্ট। অরিজিনাল কস্ট দিতে হবে। সো এই অ্যাসেটটা $10,000 পারচেস করেছি, এটা আমাদের অরিজিনাল কস্ট, এবং অ্যাজ অফ ডেট দিতে হবে। তো আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ, এবার এটা আমরা সেভ করে দিব। এখন আমাদের কি করতে হবে, এই অ্যাসেটটা যদি 20 বছর পর নষ্ট হয়ে যায়, আবার এই অ্যাসেট আমাদের পারচেস করতে হবে না কোম্পানির জন্য, এর জন্য আমরা একটা ফান্ড করব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে। সো আমাদের আবার অ্যাড করতে হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন অটোস এন্ড ট্রাক। সো এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে 102223। হ্যাঁ, সো এটাও কিন্তু আমাদের সাব অ্যাকাউন্ট হবে, বিকজ এর আগে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম। সো আমরা প্যারেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করব, করার পর এখানে ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি 2021 পর্যন্ত 500, এটা আমাদের ওপেনিং ব্যালেন্স। দেন এখান থেকে আমি ডেটটা চেঞ্জ করে দিব। তো আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ, এবার আমি সেভ করে দিব। তো আমরা তো দুইটা অ্যাসেট অ্যাড করলাম, এরপর হচ্ছে কিভাবে ডিসপোজ করতে হয়। তো আমি একটা দেখাবো, আরেকটা আপনারা বাসায় করবেন। আমি মোটর ভেহিকলসটা দেখাচ্ছি। আমি ফার্স্টে মোটর ভেহিকলস এর জন্য চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে নিব, অ্যাকাউন্ট নেম মোটর ভেহিকলস। এটা আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে অরিজিনাল কস্ট অ্যাড করতে হবে। অরিজিনাল কস্ট অ্যাড করলাম অ্যান্ড অ্যাজ অফ ডেটটা অ্যাড করতে হবে। সো আমরা দেখে নিই, এইটার ডেটটা একটু চেঞ্জ আছে, 2015।
অনেক সময় এখান থেকে দিলে মোস্ট অফ দ্য টাইম নেয়, বাট মাঝে মধ্যে প্রবলেম হয়ে থাকে, তো এর জন্য আমি এই সেন্টার থেকে দেই না। এটা দিয়ে দেখছি। সব ইনফরমেশন দেওয়া শেষ, এবার আমরা সেভ এন্ড নিউতে ক্লিক করব। এখন আমাদের অ্যাড করতে হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আগের যে ভার্সনটা ছিল এই ফিচার্সটা আপডেট হওয়ার আগে সেখানে কপি করা যেত, বাট এখন কপি করা যায় না। এটা আমাদের সাব অ্যাকাউন্টে অ্যাড করছি। আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট হবে হচ্ছে মোটর ভেহিকলস। সো ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি তো দিয়েছি, আমি 2015-ই দিয়েছি। এইখানে এই যে একই ডেট দেওয়া আছে, 21 সাল পর্যন্ত ক্যালকুলেশন করা হয়েছে, আমাকে এরপর থেকে করতে হবে শুধু। তো এখন আমরা এটা সেভ করে দিব। তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করলাম, তো এটা রিপোর্টে কেমন দেখে আমরা ফার্স্টে একটু রিপোর্টটা চেক করে নিই। আমি চলে যাব রিপোর্টে, ব্যালেন্স শিটে। আমি ব্যালেন্স শিটে চলে আসলাম। আসার পর এখানে আমি অল ডেট দিব, অল ডেটটা সিলেক্ট করে রান রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের আন্ডারে টেনজেবল অ্যাসেট, এরপর চলে আসছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। বাট প্রথমে যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি তখন কিন্তু ফিক্সড অ্যাসেট লেখাটা আমরা পাইনি। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাড করেছি, দেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এটা মাইনাস হয়ে এখানে এসেছে। তো প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে এসেছে, আমাদের রিপোর্টে প্রপারলি এখানে চলে এসেছে ব্যালেন্স শিটে। তো আমাদের রিপোর্ট চেক করা ডান। আপনারা যখন করবেন এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা কিন্তু এই অ্যাসেটের অ্যামাউন্ট থেকে মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস হয়ে হয়ে আসবে। তো আপনাদেরটাও যেন এইভাবে আসে এটা খেয়াল রাখতে হবে, মাইনাসটা যেন আসে। তো আমার অ্যাড করা ডান। এখন আমি চলে যাব জার্নাল এন্ট্রিতে। জার্নাল এন্ট্রি করার জন্য আমাকে জার্নাল এন্ট্রি মেনুতে চলে যেতে হবে, কুইক ক্রিয়েট, দেন আদার্স, আদার্সের আন্ডারে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিতে ক্লিক করব। জি বলেন। আপনি আপনার চার্ট অফ অ্যাকাউন্টের সেন্টারে চলে যাবেন, সেখানে গিয়ে চেক করে দেখে নেবেন। আর আপনি যেই নাম্বারটা ইউজ করেছেন সেটা যদি আবার এন্ট্রি করেন সেভ নিবে না, বলবে দিস নাম্বার ইজ অলরেডি ইউজড। সো আপনি চার্ট অফ অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে সেখান থেকে চেক করে নেবেন যে লাস্ট কত ইউজ করেছেন। তো আমি যদি কোনো জার্নাল ইম্পোর্ট করি, এখন কত নাম্বার দিব জার্নাল ইম্পোর্ট করার ক্ষেত্রে? আমরা যেমন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করেছি, জার্নালও কিন্তু ইম্পোর্ট করা যায়। তো ইম্পোর্ট করার ক্ষেত্রে নাম্বার দিতে হবে। আমি কিভাবে বুঝবো কত নাম্বার দিব? এই যে আমি যখন জার্নালে চলে আসলাম, এখানে দেখাচ্ছে 3, তার মানে এই 3 নাম্বার থেকে ইউজ করতে পারবো আমি, আগের 1 2 ইউজ করতে পারবো না। তো এটা আমাদের সফটওয়্যার থেকে চেক করে নিতে হবে। 0003 দিতে হবে। হ্যাঁ, সফটওয়্যারে যদি শুধু 3 থাকতো, জার্নাল নাম্বার 3, তাহলে 3 ইউজ করতাম। সফটওয়্যার আমাকে নাম্বারটা যেভাবে দিয়েছে সেভাবে ইউজ করতে হবে, কজ এই নাম্বারটা কিন্তু আমি ম্যানুয়ালি এন্ট্রি করিনি, সফটওয়্যার আমাকে প্রোভাইড করেছে। আমি যদি শুধু 3 দিই তাহলে নিবে না ইম্পোর্ট। তো এখন ক্লায়েন্ট যেহেতু 21 সাল পর্যন্ত ক্যালকুলেশন করেছে, আমরা 2022 সালেরটা ক্যালকুলেশন করব। এখন এটা আমি ফার্স্ট একটু ডাউনলোড করে নিই।
সো আপনারা এটা ডাউনলোড করে আপনাদের ড্রাইভে আপলোড করে রেখে দিবেন। পারমিশন দেওয়া আছে? হ্যাঁ, এখানে ভিউ অনলি পারমিশন দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা ক্যালকুলেশন করার জন্য ফার্স্টে স্ট্রেট লাইন মেথডে করব অরিজিনাল ভ্যালু ভাগ হচ্ছে ইউজফুল লাইফ অর নাম্বার অফ ইয়ার্স। সো এখানে চলে আসছে আমার 1 ইয়ারে হচ্ছে 400, এটা আমার ফার্নি আর হ্যাঁ অরিজিনাল কস্ট মাইনাস হচ্ছে সেলভেজ ভ্যালু দেন হচ্ছে ইউজফুল লাইফ। সো আমাদের এখানে সেলভেজ ভ্যালুতে হচ্ছে 0 দেওয়া, এর জন্য আমি দেইনি। তো প্রত্যেকটা এইভাবে করব। আর এখানে সেলভেজ ভ্যালু থাকলে কিন্তু সেটা মাইনাস হতো। অটোস অ্যান্ড ট্রাক এখানেও সেম। এখানে হচ্ছে অরিজিনাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু দেন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, বাট আমাদের এখানে হচ্ছে কোনো সেলভেজ ভ্যালু নেই, এর জন্য আমরা যদি এটা না নেই তাও হবে, বাট সেলভেজ ভ্যালুটা থাকলে আমাদেরকে এটা ভাগ করে মাইনাস করে নিতে হবে। এটা কত ছিল? 20 চলে এসেছে। প্রত্যেকটা এখানে যা আছে অবশ্য সেম তাই আসবে, আমাদের মোটর ভেহিকলসটা চেঞ্জ হবে। তো এখন আমি 2022 সাল পর্যন্ত করব। আমি যদি সেম ডেটে করি তাহলে কি আমি সবগুলো একই সাথে এন্ট্রি করতে পারবো? এখন আপনি চাইলে 1 বছরটাও করতে পারেন বা এর চাইতে কমও করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনি যে অর্গানাইজেশনে আছেন সেখানে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আপনি কি প্রতি মান্থলি করবেন নাকি 6 মান্থ পর পর করবেন, 3 মান্থ অর ইয়ারলি করবেন। তো এখানে আমি 1 বছরেরটা বের করেছি। তো 21 সাল পর্যন্ত করা আছে, আমি এই হচ্ছে এবার 2022 সালে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করব। ফার্স্টে আমি ডেপ্রিসিয়েশনটা সিলেক্ট করেছি, এটার অ্যামাউন্টগুলো আমি পরে এন্ট্রি করব। ডেপ্রিসিয়েশনেরটা ফার্স্টে আমি সিলেক্ট করব ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, অটোস অ্যান্ড ট্রাকস, আর একটা ছিল মোটর ভেহিকলস। এখানে কিন্তু আমাদের হোম কারেন্সি আছে, এই কারেন্সিটা আসতো না, আমরা যেহেতু মাল্টি কারেন্সি অন করে রেখেছি এর জন্য আসছে। এখন আমরা অ্যামাউন্টগুলো এন্ট্রি করব। এবং আমাদের টোটাল যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করে দিব। আমরা তো 21, 22, 23 এই বছরটা করবো কি একবার করবো আলাদা আলাদা করবো? এইখানে আমি শুধু 1 বছরেরটা করছি, আমি 22 সালেরটা করছি। যেটা আমরা 2 বছর পরে এসে করতেছি একবার করার কোনো অপশন আছে? আপনি একবার আপনি চাইলে, আমি কি বললাম, এটা হচ্ছে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, আপনি চাইলে এটা প্রতি মাসে করতে পারবেন, 3 মাস পরে পরে করতে পারবেন। নরমালি কখনো এরকম হয় না যে কোম্পানি 2 বছরটা একসাথে করছে, 1 বছরই করে, বা কোনো ক্লায়েন্টের কাজ পেলেন তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ক্লায়েন্টকে বললেন আমি যে 3 বছরেরটা একবারে করে দিই, ক্লায়েন্ট যদি বলে ইয়েস করো তাহলে করে দিবেন। যদি বলেন আমাকে ইয়ারলি করে দিতে হবে, মোস্ট অফ দ্য টাইম তাদের রিকোয়ারমেন্ট থাকে ইয়ারলি করে দেওয়ার জন্য। তো এটা আপনি করতে পারবেন, যেভাবেই করা যায়, এটা ডিপেন্ড করে। মেইন হচ্ছে আমাদের সিস্টেম জানতে হবে।
21 সালেরটা ক্লায়েন্ট করে দিয়েছে, আমি এবার 22 সালেরটা করছি। সো আপনারা যখন করবেন অ্যাসাইনমেন্টটা আপনারা ইয়ারলি করবেন, ঠিক আছে, এক বছরটা ধরে করবেন। 2022 সালের 31 ডিসেম্বর আমি ডেট সিলেক্ট, সো আমি হচ্ছে সিলেক্ট করলাম। ডেট আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, আমি ডেট সিলেক্ট করেছি। তো এখন আমার সব কাজ ডান। এখন আমি এটা এখানে আমরা সেভ করতে পারবো না। সেভ করলে কি হবে, জাস্ট ড্রাফটে সেভ হবে। এখানেও আমাদেরকে সেভ অর ক্লোজ অর সেভ অর নিউ সিলেক্ট করতে হবে। তাই এটা আমি সেভ করলাম। সেন্টারটা একটু রিলোড দিই। জি হ্যাঁ, 23 সালের ডেট চেঞ্জ করে দিতে হবে। আমি বলি, আমাদের কুইকবুক সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন এই ফিচার্সটা নেই, এটা জেরো সফটওয়্যারে আছে। সো এটা আমরা কুইকবুকসে করতে পারবো না। আচ্ছা, এখন আমরা জার্নাল এন্ট্রি করলাম। আমরা যদি দেখি, আমরা কি 22 সাল পর্যন্ত ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি, এরপর আমরা 23 সালেরটা করব। বাট আমি যদি দেখি এই মোটর ভেহিকলস, আমি কি 23 সাল পুরোটা করতে পারবো? আমি যদি এখানে দেখি 2023 এপ্রিলের 15 তারিখে এসে এটা ডিসপোজ হয়ে গিয়েছে, তাহলে আমি কি এই 23 সাল ফুল এটা দিয়ে করতে পারবো? পারবো না। তো আমি যদি চাই সবগুলো আবার 23 সালের জন্য আমি ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো, একই সাথে জার্নাল এন্ট্রি করব, আপনি কি মেশিনারি এন্ড ইকুইপমেন্ট এন্ড মোটর ভেহিকলস এর জন্য করতে পারবেন? এটা কিন্তু করতে পারবেন না। বাট তাহলে আপনার বাকিগুলো একসাথে করতে হবে। আর যেহেতু এই দুইটা ডেট আলাদা আলাদা আছে, ডিসপোজ ডেটও আলাদা আলাদা, এগুলো হচ্ছে আলাদা আলাদা এন্ট্রি করতে হবে। সো আপনারা 22 করবেন, দেন 23ও করবেন, করতে পারবেন। বাট এটা যেহেতু আমি 2023 সালে ফুল ইউজ করিনি, এখন এখানে আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডে আর একটা হচ্ছে ফুল মান্থ। অ্যাকচুয়াল ডে করলে কি হবে আর ফুল মান্থ ধরলে কি হবে? আমরা যদি অ্যাসেটটা দেখি, মোটর ভেহিকলস এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, তাহলে জানুয়ারি ফুল মাস ব্যবহার করেছে, ফেব্রুয়ারি ফুল মান্থ ব্যবহার করেছে, মার্চ পর্যন্ত ফুল মান্থ ব্যবহার করেছে। আর যদি তাহলে আমি ফুল মান্থ ধরি, তাহলে কয় মাস ফুল মান্থের মধ্যে পড়বে? 3 মাস। আর এপ্রিল মাস এসে কি পুরোটা ব্যবহার করেছে? এপ্রিল মাসের 15 তারিখে এসে এটা সেল করে দিয়েছে। তো আমরা যদি অ্যাকচুয়াল ডে ধরি, সেক্ষেত্রে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ধরতে হবে 3 মাস 15 দিন। আর যদি ফুল মান্থ ধরি, তাহলে আমরা 3 মাস ধরে করব। তো এখানেও যদি দেখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ফুল ব্যবহার করেছে, মের 15 তারিখে এসে সেল করেছে। তো আমরা যদি ফুল মান্থ ধরি, তাহলে আমরা 4 দিয়ে করব। আর অ্যাকচুয়াল ডে ধরলে হচ্ছে 4, দেন আরো 15 আসবে, 15 দিন এক্সট্রা। এখন এটা ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপর, তারা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ডে ধরবে নাকি ফুল মান্থ ধরবে। বাট মোস্ট অফ দ্য টাইম ফুল মান্থ ক্যালকুলেশন করা হয়। তো আমি এই যে অ্যাসেটটা ডিসপোজ করে দিয়েছি, আমি মার্চের ফুল মান্থ ব্যবহার করেছি, আর অ্যাকচুয়াল ডে ধরলেতে 3 মাস 15 দিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর অ্যাসেটের পারফরমেন্স ভালো না হওয়াতে আমি এটা $1500 সেল করে দিয়েছি। সেল করে যে টাকাটা এসেছে, টাকা কি আমি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে রেখেছি, কোম্পানির কোনো ব্যাংক অ্যাকাউন্টে। এখন এই ক্যালকুলেশনটা করতে হলে আমরা কিভাবে করব? ফার্স্টে এই যে ব্যবহার করলো 3 মাস, এইটার আমাকে আগে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমরা ডিসপোজালের চলে যাব। এই যে অ্যাসেটটা যে $1500 সেল করলে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এই পার্টটা আমরা পরে করব। তো ফার্স্টে আমরা এই 3 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে নিই।
এখানে আমাদের কত বছরেরটা দেওয়া আছে? 1 বছরেরটা দেওয়া আছে। তাহলে আমরা যদি পার মান্থেরটা দেখতে চাই 12 দিয়ে ভাগ করব। ভাগ করার পর এটা হচ্ছে আমাদের পার মান্থ এটা বের হয়েছে। এখন যদি আমি 3 মাসেরটা বের করতে চাই আমাকে কি করতে হবে? 3 দিয়ে ক্যালকুলেশন করতে হবে ইনটু 3। 300। আচ্ছা, আমাদের 1 মান্থে কত এসেছিল? 100 এসেছে। তাহলে 15 মাসে কত হবে? 50। আমি যদি অ্যাকচুয়াল ডে ধরি তাহলে আমার এখানে টোটাল কত হবে? 350 হবে। আর যদি ফুল মান্থ ধরি তাহলে হচ্ছে আমার 300। এখন এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপর, সে আসলে কোনটা ধরতে চাচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম ফুল মান্থ ক্যালকুলেশন করা হয়ে থাকে। সো এখন আমি ফুল মান্থ ধরেই করব, আপনারা ফুল মান্থ ধরেই করবেন, তাহলে সবারটা সেম আসবে। এটার ক্ষেত্রেও আপনারা আচ্ছা, একটা এই মেশিনারি এন্ড ইকুইপমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল ডে ধরে করবেন, আর মোটর ভেহিকলস হচ্ছে ফুল মান্থ ধরে করবেন। ঠিক আছে, এই যে তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে এবং আরো এক্সট্রা 15 দিনেরটা অ্যাড করতে হবে। এখন আমাকে জার্নাল ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল এন্ট্রি করতে হবে, যেটা আমরা আগের বার কি 1 বছরের জন্য করেছি, এখন শুধু এই 3 মাসের জন্য করব। আমি এটা 365 ধরবেন মেবি ফুল। আচ্ছা, আমি ইনভয়েসে জার্নাল এন্ট্রিতে চলে যাই। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডেটটা খেয়াল রাখতে হবে। আমরা যখন জার্নাল এন্ট্রি করছি, এটা কি আমি ফুল মান্থ ধরে করছি, তাহলে এখানে আমি এই ডেটটা ইউজ করব না, ফুল মান্থের যে ডেটটা আছে সেটা ইউজ করব। তাহলে কি আমি 2023 সালেরটা করছি, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমি ফুল ইউজ করেছি। আমি যদি অ্যাকচুয়াল ডে ধরতাম তাহলে কি আমি এই ডেটটা দিতে পারবো না। তখন কিন্তু আমাকে ওই যে এপ্রিলের 15 তারিখ সিলেক্ট করতে হবে। যখনই আমি ফুল মান্থ দিয়েছি তাই আমাকে মার্চ পর্যন্ত সিলেক্ট করতে হয়েছে। তো এখানে এসে আমি দিব ডেপ্রিসিয়েশন। মোটর ভেহিকলস 300। ডেটের ক্ষেত্রে গিয়ে অনেকে ভুল করে, আবার বলে রাখলাম এখানে এই ডেট কেন দিয়েছে এটা বুঝেছেন তো সবাই? আচ্ছা, এখন আমি এটা কিন্তু সেভ দিলে জাস্ট ড্রাফটে সেভ হয়ে থাকবে, আমার রিপোর্টে হিট করবে না। এর জন্য আমি সেভ এন্ড ক্লোজ অথবা সেভ এন্ড নিউ দিব। আমি এটা সেভ করলাম, করার পর এখন আমার রিপোর্টটা আবার একটু চেঞ্জ হবে। আমরা আবার রিপোর্টে চলে যাই। এই যে মোটর ভেহিকলস, এই যে আমরা যে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলাম আরো 300 কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখন আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা ডান, যতদিন ইউজ করেছি ক্যালকুলেশন করা ডান। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি প্রথম ক্লায়েন্ট 2021 সাল পর্যন্ত করা ছিল, আমরা 22 সালেরটা করেছি। 23 সালে এসে যেহেতু আমরা ফুল মান্থ ধরেছি, 3 মাস ব্যবহার করেছি, সেই 3 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি। এরপরে কাজ হচ্ছে এই যে অ্যাসেটটা ডিসপোজ করে দিল এবং 1500 টাকায় যে সেল করেছে, এই ডলারটা হচ্ছে এই $1500 আমাদেরকে আমরা কি ব্যাংকের রিসিভ করেছি, এটা আমাদের এন্ট্রি করতে হবে। তো আমি কি বলেছিলাম, যখনই আমরা কোনো অ্যাসেট ডিসপোজ করব তখনই হচ্ছে লস অর গেইনের একটা ব্যাপার চলে আসে। তো তখনই আমাদেরকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, লস অর গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট।
সো ফার্স্ট এটা কপি করেছি, এটা আমরা এক্সপেন্সের আন্ডারে গিয়ে করব, আদার্স এক্সপেন্স। আচ্ছা এটা আদার্স দিয়ে দিলাম। সো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিলাম না, কারণ এটা কিন্তু আমার কোথায় আসবে, এটা আসবে আমার প্রফিট এন্ড লস রিপোর্টে। এখন আমি যদি এখানে কারেন্ট অ্যাসেট বা অ্যাসেট দিয়ে দিই, এটা ব্যালেন্স শিটে আসবে, এটা কি ব্যালেন্স শিটের না। এর জন্য আমাদের, এর জন্য চার্ট অফ অ্যাকাউন্ট যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, যখনই আপনি ভুল করে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই চার্ট অফ অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই কিন্তু আপনার রিপোর্ট জেনারেট হবে, আপনার রিপোর্টটা অটোমেটিক ভুল হয়ে যাবে। সো আমরা আচ্ছা না, এইটা আপনার লস হলো না গেইন হলো, এটা আপনি রিপোর্টে গেলেই এটা অটোমেটিক শো করবে। এখানে আমি কি লস আর গেইন অবলিক দিয়েছে, এটা রিপোর্টে গেলে আমরা যেমন এক্সচেঞ্জের ক্ষেত্রে কি দেখেছি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এসে এটা এখানে হিসাবটা ক্লোজ হয়ে যাবে এবং তারপর ব্যালেন্স শিটে আর এখানে আমরা যেটা বললেন আলাদা আলাদা ভাবে দুইটা করতে পারি কিনা, এটা আমরা রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো। এটাকে আমরা ওই যে প্রফিট এন্ড লসের মতো আইডেন্টিফাই করতে পারবো না, এটা লস অর গেইন বলা হয়। এক্সচেঞ্জের ক্ষেত্রে কি আমরা দেখেছি না, আমাদের এক্সচেঞ্জ গেইন হয়েছে অর লস হয়েছে সেটা দেখতে পারলাম, আমরা কি দেখেছি গেইন হয়েছে, এখানেও এটা আমরা দেখতে পারবো, বাট এটা আমাদের অ্যাকচুয়াল লাভ লসের মতো ক্যালকুলেশন করা যায় না, ঠিক আছে। তো এটা অটোমেটিক আমরা রিপোর্টে গেলে দেখতে পারবো। এখন এই যে সেল করলাম, এর জন্য আমাদেরকে একটা জার্নাল এন্ট্রি করতে হবে। আমি আবার একটু রিপোর্টে চলে যাই, এখানে যদি আমি রিপোর্টে আসি, আমাদের ব্যালেন্স শিটের যে ব্যালেন্স আছে, যেহেতু অ্যাসেটটা ডিসপোজ করে দিয়েছি, অ্যাসেট তো আমার আর নেই অ্যাসেটটা, তাহলে এটা আমার ব্যালেন্স শিটে থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তো আপনি করার পর যদি আপনার ব্যালেন্স শিট জিরো না হয়, তাহলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। ডিসপোজ করলে এই ব্যালেন্স শিট জিরো হয়ে যাবে। এখন আমি আবার জার্নাল এন্ট্রিতে চলে যাব। এই যে অ্যাসেটটা সেল করেছি, সেল করে তো টাকাটা আমি রিসিভ করেছি, তো আমি ধরে নিলাম এটা আমি রিসিভ করেছি হচ্ছে ওয়েলস ফার্গো, একটা ব্যাংক সিলেক্ট করে নিলাম, রিসিভ করেছি। এখন আমি কততে সেল করেছি, $1500। আমি ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার পর, আচ্ছা এটা কত ছিল, 11100, এটা আমরা রিপোর্ট থেকে দেখে এন্ট্রি করব। দেন আমি অ্যাসেটটা পারচেজ করেছি কত দিয়ে, সেটা আমাকে দেখতে হবে। আমি অ্যাসেটটা পারচেজ করেছি, এটা আপনারা সব রিপোর্ট থেকে দেখে এন্ট্রি করবেন। এই যে $12,000। এরপরে এই যে এইটাই হচ্ছে আমাদের লস অর গেইনের মধ্যে এটা আসবে, ঠিক আছে। আমাদের কোন সাইডে কম হয়েছে, আমাদের ডেবিট সাইডে বেশি হয়েছে, ক্রেডিট সাইডে কম হয়েছে, এর জন্য ক্রেডিট সাইডে দিতে হবে। এখন আমাদের ডেট চেঞ্জ করতে হবে। আমি যদি দেখি আমি কোন ডেটে করেছিলাম, এই যে এখানে কিন্তু আমি 3 মান্থ দিতে পারবো না, ঠিক আছে। আমি তো 3 মাস পর্যন্ত ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি, অ্যাকচুয়ালি আমি ডিসপোজ কোন ডেটে করেছি, এপ্রিলের 15 তারিখে করেছি, সো আমাকে এখানে অবশ্যই এই ডেটটাই আমাকে দিতে হবে। আমি চলে যাব এপ্রিলের 15 তারিখ। এখন এটা আমি সেভ করে দিব, সেভ করে দিলাম। এই যে আমার ব্যালেন্স শিট জিরো হয়ে গিয়েছে। তো যদি আমার ব্যালেন্স শিট সামহাউ জিরো না হয়, তাহলে বুঝতে হবে আমি ক্যালকুলেশন করায় ভুল করেছি, এর জন্য আমার ব্যালেন্স শিট জিরো হয়নি। তো এখানে মোটর ভেহিকলস এবং আরেকটা যে অ্যাসেট ছিল মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, এই দুইটা জিরো হবে, কজ এটা আমি ডিসপোজ করে দিয়েছি, এটা আমার এখন আর কোম্পানিতে নেই, সো তখন এটা আমরা জিরো যদি না হয় তাহলে মনে করবেন ভুল হয়েছে। এখন আমরা একটু প্রফিট অ্যান্ড লস রিপোর্টে চলে যাব। এটা ছিল আমাদের ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের রিপোর্টটা তো ক্লিয়ার, ফার্স্টে আমরা অ্যাড করেছি, দেন যত ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি, এখানে কিন্তু এই যে
অ্যাড হচ্ছিল এবং অ্যাসেটের ভ্যালু থেকে মাইনাস হয়েছে এবং ডিসপোজ করার পর এটা 0 হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রফিট অ্যান্ড লস রিপোর্টে। এখানে অল ডেট রান রিপোর্ট, এই যে লস অর গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এক্সপেন্সের আন্ডারে মাইনাস আছে, দ্যাট মিন্স এটা আমার গেইন হয়েছে, এটা আমার লস হয়নি, এটা আমার গেইন হয়েছে। আপনারা যখন এই দুইটা রিপোর্ট জমা দিবেন, এই রিপোর্টটাকে আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনারা যখন সেভ করবেন, এই যে গেইন হয়েছে যে এটা ডাউনলোড করে মার্ক করে দিতে হবে। লাইটশট অ্যাপ দিয়ে কি আমি মার্ক করি না, এই একটা রিপোর্ট হচ্ছে মার্ক করে দিতে হবে, ঠিক আছে। ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন নামে একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের মধ্যে প্রফিট অ্যান্ড লসের রিপোর্টটা থাকবে, এটাকে আপনাকে মার্ক করে দিতে হবে যে এক্সচেঞ্জ গেইন হয়েছে আর লস হয়েছে। আপনারা তো দুইটার ক্ষেত্রে করবেন, সো দুইটাই মার্ক করে দিবেন। এটা গেল একটা। দেন আমি হচ্ছে ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিটে যাওয়ার পর যেই দুইটা অ্যাসেট আপনারা ডিসপোজ করেছেন সেই দুইটা তো 0 হয়েছে কিনা এই দুইটাও আপনাকে মার্ক করে দিতে হবে। হ্যাঁ, আপনারা ফার্স্টে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা লাইটশট অ্যাপ দিয়ে মার্ক করে দিবেন। মার্ক করার পর এটা তো গেল। এরপর হচ্ছে আপনারা যে জার্নালগুলো করেছেন, জার্নালগুলো জমা দিতে হবে। এই যে জার্নাল এন্ট্রিতে চলে আসলাম, ক্লকে ক্লিক করব। ক্লিক করার পর ভিউ মোডে ক্লিক করব। আমি আমার সফটওয়্যারে যতগুলো জার্নাল এন্ট্রি করেছি আমার সবগুলো কিন্তু আমার এখানে শো করছে। তো এখান থেকে আমি কি 3 নাম্বারটা করেছিলাম, আমি এখানে ক্লিক করব। 3 নাম্বার জার্নালে ক্লিক করেছি, এই যে আমার জার্নালটা চলে এসেছে। মোড়ে ক্লিক করব, ক্লিক করে আচ্ছা ট্রানজাকশন জার্নাল, এখানে কিন্তু যে রিভার্স অপশনটা দেখলেন না, ওইখানে ক্লিক করলে কি হবে, আপনার ডেবিটটা ক্রেডিট, ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। এটা আমাদের ট্রানজাকশন, এই যে জার্নালটা চলে আসছে, এটা আপনি আচ্ছা এটা যাচ্ছে না কেন, এটা ডাউনলোড করে নিতে হবে। সো মোর, এই যে এক্সপোর্ট অর প্রিন্ট, সেভ অ্যাজ পিডিএফ, এই যে আমাদের জার্নালের পিডিএফটা নেওয়া ডান। সেভ অ্যাজ পিডিএফ এ প্রত্যেকটা জার্নাল অ্যাড করতে হবে। তো এইটা কি প্রথম জার্নাল ছিল, এটা আমি কি করেছি 2022 সালে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ফর 2022 নামে একটা হচ্ছে জার্নাল। এটা যখন সেভ করবেন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ফর 2022, দেন আরেকটা কি করেছেন, যেগুলো নামে নামে সেভ করবেন, যেন আমি উপর থেকে নাম দেখে আইডেন্টিফাই করতে পারি যে ভিতরে কোন ডকুমেন্ট আছে। তো এইভাবে সেভ করতে হবে প্রত্যেকটা জার্নাল। তো সবাই ক্লিয়ার জার্নাল কিভাবে সেভ করে নিতে হবে? আবার একটু রিভিউ করি। প্লাস কুইক ক্রিয়েটে ক্লিক করলাম, দেন জার্নাল এন্ট্রিতে চলে যাব। যাওয়ার পর আমরা এক্সপেন্স এবং ট্রান্সফারের ডকুমেন্ট যেভাবে নিয়েছি সেম ভাবে ক্লকে ক্লিক করব, এই যে ক্লকের মতো দেখা যাচ্ছে। দেন ভিউ মোর, ভিউ মোরে গিয়ে কোন কোন জার্নাল করেছিলাম আমি 3, 4, 5 করেছি, কিন্তু এই 3টা করেছি আর 2 আগের। তো আমি ফার্স্টে 3 নাম্বার ডকুমেন্ট জমা দিব, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর রিভার্সে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। মেক রিকারিং মানে হচ্ছে যে আমাদের রিকারিং ইনভয়েসের মতো হবে। আর মোড়ে ক্লিক করে ট্রানজাকশন জার্নাল আমরা ক্লিক করলে তখন এই সেন্টার থেকে আমরা পিডিএফটা নিতে পারবো জার্নালের। সো এইভাবে প্রত্যেকটা জার্নাল নিতে হবে। ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন নামে একটা ফোল্ডার হবে, ফোল্ডারের এই একটা ফোল্ডারের আন্ডারে সবগুলো জার্নাল থাকবে, রিপোর্ট থাকবে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট প্লাস রিপোর্ট মার্ক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে, আমাদের ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন ডান। এরপরে আমি আপনাদেরকে পেরোল জার্নালটা দেখাই। তো আমরা পেরোল মেনু ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটাও শিখবো, প্লাস ম্যানুয়ালি কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয় আমরা সেটাও শিখবো। তো প্রশ্ন হচ্ছে পেরোল মেনু বা ফিচার্স থাকতে ক্লায়েন্টরা ম্যানুয়ালি কেন জার্নাল রেকর্ড করে থাকে? আমি একটা রিপোর্ট অন করি, এখানে আমরা একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, পেরোল ডিটেল রিপোর্ট। এই রিপোর্টটা কোথা থেকে এসেছে? বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি আছে, হ্যাঁ,
অ্যাকাউন্টিং বুককিপিং এজেন্সি আছে, তাদেরকে এরকম ডেটা দিলে তারা এরকম রিপোর্ট প্রিপেয়ার করে দেয়। অনেক এজেন্সি আছে ভ্যাট ট্যাক্সের কাজ করে, এরকম রিপোর্ট তৈরি করে। তো ক্লায়েন্ট কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে এরকম একটা রিপোর্ট প্রিপেয়ার করেছে, প্রিপেয়ার করানোর পর আপনাকে রিপোর্টটা দিবে, দিয়ে বলবে যে সফটওয়্যারে জার্নাল এন্ট্রি করে দেওয়ার জন্য। যদিও এটা পেরোলের কাজ করছি, কিন্তু আমি কিন্তু পেরোল মেনু ব্যবহার করছি না। আমি যদি জার্নাল মেনুটা ব্যবহার করে এই পেরোলটা এই জার্নাল এন্ট্রিগুলো করি, আমাকে কি এক্সট্রা পেমেন্ট করতে হবে? হবে না। কিন্তু আমি যদি পেরোল ফিচার্সটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো পেরোল মোটামুটি ভালো এক্সপেন্সিভ। যেমন আপনি ইউকেটা করতে গেলে পার এমপ্লয়ের জন্য আপনাকে $6 পে করতে হচ্ছে, ইউএসএটা করতে গেলে পার এমপ্লয়ের জন্য $10 এক্সপেন্স করতে হচ্ছে। দেন এটার সাবস্ক্রিপশন নিতেও হচ্ছে আপনার $35 প্লাস পে করতে হবে। সো পেরোলটা মোটামুটি এক্সপেন্সিভ। তো এই এক্সপেন্সিভ হওয়ার কারণে আপনি যদি জার্নাল মেনু ব্যবহার করে করেন, আপনাকে তো এই এক্সপেন্সটা বেয়ার করতে হচ্ছে না। এর জন্য মূলত ক্লায়েন্টরা অনেক সময় এরকম একটা রিপোর্ট থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে মেক করে আপনাকে দিবে, বলবে যে জার্নাল এন্ট্রি করে দেওয়ার জন্য। এখন তো এটা আমরা এই কনসেপ্টটা তো ক্লিয়ার যে আমরা কেন পেরোল মেনু ব্যবহার না করে জার্নাল মেনু ব্যবহার করছি এবং রিপোর্টটা কোথা থেকে আসলো। এরপর এখানে দুজন ব্যক্তি আছে, জেমস এবং অ্যানি। জেমস এবং অ্যানির টোটালটা একসাথে নেট ক্যালকুলেশন করা আছে। তো আমরা যেহেতু জার্নাল এন্ট্রি করছি, আমরা চাইলে জেমস এবং অ্যানিরটা আলাদা আলাদা ভাবেও জার্নাল এন্ট্রি করে করতে পারবো, অথবা যেহেতু নেট দেওয়া আছে আমরা চাইলে একসাথেও ক্যালকুলেশন করতে পারবো। এটা মেইনলি এই যে ক্লায়েন্টের যে এক্সপেন্স হয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা চলে গিয়েছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস দিয়েছে, এক্সপেন্স হয়েছে, তো এটা তো তাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এর জন্য তাকে অবশ্যই সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তো এটা চাইলে আমি আলাদা আলাদা ভাবেও করতে পারি, আবার চাইলে একই সাথে করতে পারি। এখন এখানে যে হেডগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানবো। জেমসকে রেগুলার পে করা হয় আওয়ার, সে হচ্ছে 20 আওয়ার্স কাজ করেছে, এর জন্য তাকে অ্যামাউন্টটা পে করা হয়েছে। তো বাইরের কান্ট্রিতে আওয়ারলি বেসিসে পে করা হয়, সেখানে দেখবেন উইকলি পেমেন্ট করা হয়ে থাকে, ফোর্থনাইটলি পেমেন্ট করা হয়ে থাকে। ফোর্থনাইটলি হচ্ছে 14 দিন পর পর পেমেন্ট করা হয়। সো সে টোটাল হচ্ছে 24 আওয়ার্স কাজ করেছে, এর জন্য তাকে $1200 পেমেন্ট করবে। ওভারটাইম করেছে 4 ঘন্টা, এর জন্য তাকে $300 পে করবে। হলিডে পেতে কোনো অ্যামাউন্ট নেই, জিরো, বোনাস 400, দেন ভ্যাকেশন দেওয়া আছে। এরপর যদি দেখি মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য $95, এটা গেল। এরপরে যদি আসি এমপ্লয়ি পেইড ট্যাক্সেস আর এমপ্লয়ার পেইড ট্যাক্সেস, তো এই দুইটা দিয়ে আসলে কি বুঝেছি, এমপ্লয় পেইড আর এমপ্লয়ার পেইড। বাহিরের কান্ট্রিতে যারা থাকে তারা কিন্তু অনেক ফ্যাসিলিটিস পায়, হ্যাঁ। তো এই যে ফ্যাসিলিটি গুলো পাচ্ছে এগুলোর জন্য কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হয়। এই যে ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সটা এমপ্লয়ার ফান্ড থেকেও কাটা যাচ্ছে, প্লাস এমপ্লয়ার মানে কোম্পানির ফান্ড থেকেও কাটা যাচ্ছে। এই যে কোম্পানি যে একজন ব্যক্তিকে রাখলো, ব্যক্তি হচ্ছে কোম্পানির জন্য কাজ করছে, এর জন্য কি তাকে স্যালারি দিচ্ছে, স্যালারি দেওয়ার পাশাপাশি তাকে এই ব্যক্তির জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। তো যেই ব্যক্তি কাজ করছে, জব করছে, সে নিজের ফান্ড থেকেও টাকা দিচ্ছে, প্লাস কোম্পানিও তার জন্য টাকা দিচ্ছে। তো কোথায় কোথায় টাকা দিচ্ছে? মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিতে দিচ্ছে, ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, দেন মেডিকেয়ার, এনসি ইনকাম ট্যাক্স। এনসি দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট স্টেটকে বোঝায়, নর্থ ক্যারোলাইনা ওই অঞ্চলের একটা ইনকাম ট্যাক্স আছে। দেন এজেড ইনকাম ট্যাক্স, দেন ফুটা এমপ্লয়ার, এগুলো আপনার গুগলে সার্চ করলে এগুলোর ফুল ফর্মগুলো পেয়ে যাবেন। সোশ্যাল সিকিউরিটি, এখানে কিছু হেড আছে যেমন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ফুটা এমপ্লয়ার। মোস্ট অফ দ্য রিপোর্টে আপনারা এই হেডগুলো দেখতে পারবেন। তো আপনারা যদি কোনো পেরোল জার্নাল করেন, এই যে জার্নালটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউএস এর জার্নাল দেখাবো, বিকজ আপনারা যখন যদি কোনো কুইকবুকস এর কাজ পান, দেখবেন মোস্ট অফ দ্য ইউএস এর যারা থাকে ক্লায়েন্ট তারা হচ্ছে কুইকবুকস ইউজ করে, আর ইউকের যে ক্লায়েন্ট আছে তারা হচ্ছে জেরো সফটওয়্যার ইউজ করে। তো আমি যখন ইউকেতে পেরোল জার্নাল দেখাবো তখন ইউকেটা দেখাবো, আর এখানে হচ্ছে আমি ইউএস এরটা দেখাচ্ছি, যেহেতু কুইকবুকস মোস্ট অফ দ্য ইউজার হচ্ছে ইউএস এর। তো কম বেশি আমাদের এই হেডগুলো থাকবে, একটা দুইটা কম বেশি হতে পারে, মোস্টলি এই হেডগুলোই থাকবে। সো আমাদের রিপোর্টটা ক্লিয়ার।
এখানে হচ্ছে এমপ্লয়কে টোটাল স্যালারি দিচ্ছে প্লাস এমপ্লয়ার পেইড ট্যাক্সেস, এমপ্লয়ার ফান্ড থেকে এই টাকাগুলো কাটা যাচ্ছে প্লাস কোম্পানির ফান্ড থেকে যাচ্ছে। তো কোম্পানির ফান্ড থেকে দেখেন যখন টাকা কাটা যাচ্ছে, যেহেতু এমপ্লয়ের জন্য বেয়ার করছে, এটা কি কোম্পানির জন্য এক্সপেন্স হচ্ছে, কিন্তু এই টাকাটা কি এমপ্লয়ের পকেটে যাচ্ছে? যখন আমাদের অ্যাকাউন্টে স্যালারি হিট করে তখন এই স্যালারি অ্যামাউন্টটা হিট করবে, বাট ইন্স্যুরেন্স এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস দিচ্ছে এটা কি এক্সপেন্স না? শুধু এমপ্লয়ার ফান্ডে এই স্যালারি অ্যান্ড ওয়েজেস এর টাকাটা হিট করবে অ্যামাউন্টটা, বাট এই যে এমপ্লয়ের জন্য যে আরো এক্সপেন্স করছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, ফুড এমপ্লয়ার, এগুলো কি হিট করবে? করবে না। বাট এটা কি কোম্পানির জন্য এক্সপেন্স হচ্ছে না? স্যালারি দিচ্ছে সেটাও এক্সপেন্স, এবং এমপ্লয়ের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা দিচ্ছে এটাও এক্সপেন্স। বাট এই কোম্পানিগুলো কি ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাবে, কোনোটা পেনশন কোম্পানিতে চলে যাবে, সোশ্যাল সিকিউরিটি, নর্থ ক্যারোলাইনা ইনকাম ট্যাক্স, বিভিন্ন জায়গায় চলে যাবে। এই যে চলে যাচ্ছে কোম্পানির জন্য প্রথমে কি হচ্ছে, একবার এক্সপেন্স হচ্ছে, আরেকবার কি হবে, লাইবিলিটি হবে। তো আমরা যখন এগুলো এন্ট্রি করব, এই এই হেডগুলো ফার্স্টে আমাদের কোথায়, ব্যালেন্স শিটে চলে আসবে। বাট এই হেডগুলো, এই অ্যামাউন্টগুলো কি কোম্পানির পর অ্যাকাউন্টেন্ট বা বুককিপার কি করবে, সেগুলো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়ে দিবে। তো যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়ে দিবে তখন কি ব্যালেন্স শিট থেকে সেটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে। তো একটু যদি আমরা দেখি, স্যালারি অ্যান্ড ওয়েজেস দিচ্ছে, এটা এক্সপেন্স। স্যালারি অ্যান্ড ওয়েজেসটা কোথায়, এমপ্লয়ার অ্যাকাউন্টে হিট করবে। বাট এমপ্লয়ের জন্য যে আরো কোম্পানি এক্সপেন্স করছে, যদিও এটা কোম্পানির জন্য এক্সপেন্স হচ্ছে, তো স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সে আসবে, এবং এই যে ফুড এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এগুলো এক্সপেন্সে আসবে। বাট এগুলো আবার কোথায় যাবে, লাইবিলিটিতেও যাবে। তো দুই জায়গায় যাবে, এবং এমপ্লয়ার ফান্ড থেকে যেগুলো কাটা যাচ্ছে এগুলো সরাসরি আমার কোথায় আসবে, লাইবিলিটিতে আসবে। ঠিক আছে, তো এখন আমরা রিপোর্টটা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। যেহেতু আমরা যদি পেরোলের মেনু ব্যবহার করতাম, এখানে যে হেডগুলো ছিল এটা অটোমেটিক থাকতো। তো আমরা যখন ইউএস এর পেরোল সাবস্ক্রিপশন নিব, ইউকে এর পেরোল সাবস্ক্রিপশন নিব, বা যে নিউজিল্যান্ডেরটা নিব, তো কিছু কিছু কান্ট্রি অনুযায়ী ভ্যারি করে। আপনি যদি ইউকে এর পেরোল পারেন, অস্ট্রেলিয়ার পেরোলটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি যদি ইউএস এর পেরোল পারেন, আপনি কানাডারটা ইজিলি করতে পারবেন। এগুলোর সাথে হচ্ছে মিল আছে। তো আমাদের সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে হচ্ছে অটোমেটিক তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো অটোমেটিক চলে আসবে। এখন তখন আমাদের এই হেডগুলো অটোমেটিক থাকবে, আমাদের অ্যাড করতে হবে না। বাট এখন কি আমরা কোনো পেরোল মেনু ব্যবহার করছি না, আমরা কি হেড পাবো? হেড কিন্তু পাবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে হেডগুলো আছে এগুলো আমাদের সফটওয়্যারে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। এখন চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আমাদের হচ্ছে একটা ইজি ওয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার জন্য ফার্স্টে আমাদেরকে হেডগুলো অ্যাড করে নিতে হবে। এই রিপোর্টটা ছিল এটা। এখানে যে হেডগুলো ছিল, এই হেডগুলো সব আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এখানে কি কি ছিল, এক্সপেন্স এবং লাইবিলিটি আছে। এখানে যদি দেখি স্যালারি এন্ড ওয়েজেস কি এক্সপেন্স, এক্সপেন্স কি আমাদের এই যে 6, 7, 8, 9 দিয়ে আমরা অ্যাড করতে পারি। তো এখানে এক্সপেন্সের নাম্বার ইউজ করা হয়েছে। লাইবিলিটি কত দিয়ে স্টার্ট হয়, 2 দিয়ে, এর জন্য আমরা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার কি দিয়েছি, এখানে 2 দিয়েছি। স্যালারি এন্ড ওয়েজেস, একটা কোম্পানি এমপ্লয়কে স্যালারি দিচ্ছে, এটা কি কোম্পানির জন্য এক্সপেন্স। দেন ফুটা এমপ্লয়ার, স্যালারির পাশাপাশি এই এমপ্লয়ারের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে কোম্পানি টাকা দিচ্ছে, তাহলে এটা একবার কোথায় আসবে, এটা আমার একবার এক্সপেন্সে আসবে, আরেকবার কোথায় যাবে, লাইবিলিটিতে যাবে। এটা কিন্তু কোম্পানিতেই একবার এক্সপেন্সে আসবে, আরেকবার লাইবিলিটিতে যাবে। বাট এমপ্লয়ার থেকে সরাসরি যেটা কেটে নিচ্ছে ওইটা সরাসরি লাইবিলিটিতে চলে যাবে। ঠিক আছে, ওইটা আবার এক্সপেন্সে বা লাইবিলিটিতে আসবে না। তো আমরা ফার্স্টে স্যালারি এন্ড ওয়েজেস একবার জাস্ট এক্সপেন্সে অ্যাড করেছি, ফুড এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার এন্ড সি, যেগুলো হচ্ছে কোম্পানি এমপ্লয়ের জন্য বেয়ার করছে সেগুলো একবার আমরা এক্সপেন্সে অ্যাড করব, আর একবার হচ্ছে লাইবিলিটিতে অ্যাড করব। এই যে হেডগুলো চলে এসেছে, আর বাকি সবগুলো হেড হচ্ছে লাইবিলিটিতে এসেছে। এই যে এখানে যে হেডগুলো, এই হেডগুলো কোথা থেকে এসেছে, আমাদের রিপোর্টে যে হেডগুলো আছে এই হেডগুলো কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো আমি আগে থেকে ফাইলটা রেডি করে রেখেছি, এখন এটা আমি ইম্পোর্ট করব।
আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, বাট আপনারা এটা দেখে দেখে করবেন না। প্রথমবার যখন করবেন ম্যানুয়ালি দেখে দেখে এন্ট্রি করে করবেন, তাহলে শিখতে পারবেন ভালো করে। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম ইউনিক হতে হবে। এই নাম্বার এবং এই নেম যদি আমি সফটওয়্যারে আগে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট নিবে না। বাট আমার ডিটেল টাইপ দেখেন, এইটাও পেরোল, সবগুলো কি পেরোল এক্সপেন্স, আমার ডিটেল টাইপ সেম, টাইপও সেম। সো আমাদের ডিটেল টাইপ সেম হতে পারে, এটাতে কোনো ইস্যু নেই, বাট আমাদের অ্যাকাউন্ট নেম অ্যান্ড নাম্বার অলওয়েজ ইউনিক হতে হবে। ডেস্কটপ, আমি এটা সিএসভি তে সেভ করব, দেন সেভ। এরপর আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে। এটা চাইলে আমি একটা একটা করে অ্যাড করতে পারতাম, আমি যদি একটা একটা করে অ্যাড করি আমার অনেক বেশি সময় লাগবে, এর জন্য আমি শর্টকাটে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করে আমি ব্রাউজ করে আমার সেভ করা সিএসভি ফাইলটা নিয়ে আসব। দেন নেক্সট। আচ্ছা, আমাদের আগে কিন্তু কারেন্সি আসেনি, বাট এখন কারেন্সি কেন আসলো? বিকজ অফ আমরা মাল্টি কারেন্সি অ্যাড করেছি। আচ্ছা, আমাকে বলছে এটা অলরেডি আমি কুইকবুকসে ইম্পোর্ট করেছি, এর জন্য নিচ্ছে না। এই যে আমাকে দেখালো 0 out of 70 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, বিকজ এটা আমার সফটওয়্যার আগে ইম্পোর্ট করা হয়েছে। নেক্সট। এই যে আমার 17 out of 70 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, এর মধ্যেও যদি যদি আরো অ্যাড করা থাকতো, যেগুলো অ্যাড করা থাকতো সেগুলো কিন্তু অ্যাড হতো না। তো আমার প্রথম স্টেপ ডান, চার্ট অফ অ্যাকাউন্ট আমি অ্যাড করে নিয়েছি। এরপরে আমার কাজ কি? আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। আমি চার্ট অফ অ্যাকাউন্ট কেন অ্যাড করেছি? আমি যখন জার্নাল এন্ট্রি করব, আমি যে ড্রপ ডাউনে ক্লিক করে আমি যেই হেডগুলো পাবো, চার্ট অফ অ্যাকাউন্টে যেই হেড আছে আমি কিন্তু সেগুলোই পাবো, তাই না? আমি যদি এখানে দেখি, এখন আমি হেডগুলো পাবো, এই যে মেডিকেয়ার, এমসি, ইনকাম ট্যাক্স। বাট আমি যদি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড না করতাম আমি কি হেডগুলো পেতাম না। আচ্ছা, এখানে দেখেন জার্নাল নাম্বারটা দেখেছেন কেমন? তো আমি যখন জার্নাল ইম্পোর্ট করব, এখানে যেই ফরম্যাটে নাম্বার দিয়েছে আমাকে কিন্তু সেই নাম্বার ফরম্যাটটা ইউজ করতে হবে। আর আগে যে কোম্পানি দেখেছি যে নাম্বার ফরম্যাট ছিল একটু কিন্তু অন্যরকম ছিল। তো আমাদেরকে সফটওয়্যার ফিচার্সের ভিতরে কেমন আছে এটা ফলো করতে হবে। এখন আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে। তো জার্নাল আমরা তো দেখেছি কিভাবে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়, জার্নালও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। তো ফার্স্টে আমাদেরকে একটা সিএসভি ফাইল রেডি করতে হবে। আমি একটা সিএসভি ফাইল রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে আমি জার্নাল নাম্বারগুলো দিয়েছি, এটা চেঞ্জ করে দিতে হবে, 1 দিতে হবে যেহেতু আমাদের এটা প্রথম জার্নাল। এখানে জার্নাল ডেট দেওয়া আছে, মেমো দেওয়া আছে, অ্যাকাউন্ট নেম, ডেবিট, ক্রেডিট এবং ডেসক্রিপশন দেওয়া আছে। ইউএসএ তে আমরা যে ট্যাক্স গুলো দিব এটা হচ্ছে আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে চলে যাবে, তাই এখানে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবং স্যালারি এন্ড ওয়েজেস এটা এমপ্লয় পাবে। তো এখানে স্যালারি এন্ড ওয়েজেসটা এসেছে, আমি একটু রিপোর্টের সাথে ম্যাচ করে দেখাই। এই যে স্যালারি এন্ড ওয়েজেস, এখানে দুজন এমপ্লয়টা আমি একসাথে করছি, হ্যাঁ। এই যে টোটাল স্যালারি এন্ড ওয়েজেস চলে এসেছে। এরপরে ফুটা এমপ্লয়ার,
এই যে ফুটা এমপ্লয়ার, এটা কি এমপ্লয়ার, তার মানে কি কোম্পানি বেয়ার করছে, স্যালারি এন্ড ওয়েজেস দিচ্ছে, এটা একবার এক্সপেন্স হচ্ছে। এখানে যে চারটা হেড, এই চারটা হেড কি একবার এক্সপেন্সে আসবে, আরেকবার কোথায় আসবে, লাইবিলিটিতে আসবে। তাহলে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সে এসেছে, ফুটা এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসিএসইউ, এবং এই অ্যামাউন্ট গুলো আমার সব কোথায় আসবে, এই যে এক্সপেন্সে এসেছে, এক্সপেন্স বেড়েছে তাই ডেবিট। এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স, এখন পেয়েবল। এখানে যদি দেখি মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল 395, এটা লাইবিলিটিতে এসেছে। দেন ফেডারেল ইনকাম ট্যাক্স, ফুটা এমপ্লয়ার, এই যে হেডগুলো, এই অ্যামাউন্ট গুলো একবার কোথায় এসেছে, এক্সপেন্স এসেছে। এই সেম অ্যামাউন্ট গুলো আমি আবার কোথায় এনেছি, লাইবিলিটিতে এনেছি, ঠিক আছে। আর বাকি যে হেডগুলো আছে, এই হেডের অ্যামাউন্ট, এবং এখানে আপনারা প্রত্যেকটা দেখে দেখে নিবেন যে এখানে যে হেডগুলো আছে, অ্যামাউন্ট গুলো আছে, এখানে রিপোর্টে আমি সেম ভাবে সব অ্যাড করে নিয়েছি। আর এই যে সিএসভি ফাইল, জার্নাল ইম্পোর্ট, সিএসভি, সবগুলো ডকুমেন্ট আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। এই ডকুমেন্ট গুলো রেখে দিবেন, ইন রিয়েল লাইফে যদি কোনো ক্লায়েন্টের কাজ পান, এই ডকুমেন্ট থেকে আপনারা হেল্প নিয়ে করতে পারবেন। অ্যামাউন্ট সেম থাকবে, হয়তো চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ হবে, একটা বা দুইটা হেড কম হতে পারে বা বেশি হতে পারে, বাট কনসেপ্ট সেম থাকবে। সো এই ডকুমেন্ট থেকে আপনারা হেল্প পাবেন। আর যে লিঙ্কে দিব সেই লিঙ্ক কিন্তু অলওয়েজ থাকবে না, চেঞ্জ হতে পারে, বা আমি ড্রাইভ থেকে ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এর জন্য সবাই ডকুমেন্টগুলো ডাউনলোড করে আপনাদের নিজ নিজ ফোল্ডারে আপলোড করে রাখবেন। আমি এটা ডাউনলোড করে নিলাম। এখন আমাদেরকে জার্নাল ইম্পোর্ট করার জন্য, আচ্ছা, আপনাদের যদি কোনো বাংলাদেশের কোম্পানি হয়, বাংলাদেশের কোম্পানি থেকে কিন্তু জার্নাল ইম্পোর্ট করা যায় না। ফার্স্টে আমি গিয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করার পর ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি কি কি ইম্পোর্ট করতে পারবো। এখানে জার্নাল এন্ট্রিস আছে, তার মানে জার্নাল ইম্পোর্ট করতে পারবো। আপনি যদি বাংলাদেশের, এই কোম্পানিটা যদি বাংলাদেশের হতো তাহলে এখানে জার্নাল ইম্পোর্ট করার অপশন ছিল না, বাংলাদেশের কোম্পানিতে এই ফিচারটা নেই। আমাদেরকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে, আমি ফার্স্টে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি স্যাম্পল ফাইলটা দেখে নিব। এই যে এখানে স্যাম্পল ফাইল দিয়ে দিয়েছে। অনেক সময় আমরা যদি কোনো সিএসভি ফাইলে কোনো ডাটা ইম্পোর্ট করে এন্ট্রি করতে চাই, এন্ট্রি করে ইম্পোর্ট করতে চাই, আমরা যদি না বুঝি যে কোন ইনফরমেশন কোথায় দিব, তখন আমরা এই যে টেমপ্লেট দিয়েছে এটা দেখে নিব। দেখেন এখানে জার্নাল 4 দিয়েছে, তার মানে ডেবিট ক্রেডিট দুইটা, এর জন্য 4 হয়েছে। দেন 5, দুই নাম্বারটা দুইবার ইউজ করেছে। ডেট কি দুইবার ইউজ করেছে, ডেট একবার ইউজ করেছে, তার মানে আমাকে ডেট একবার ইউজ করলেই হবে। দেন এখানে যদি সেম ডেট দুইবার দিত তাহলে আমাকে কয়বার ইউজ করতে হতো, দুইবার ইউজ করতে হতো। দেন ডেসক্রিপশনটাও একবার দিয়েছে। লোকেশন, ক্লাস, ডেসক্রিপশন, নেম, মেমো, এগুলো ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাট জার্নাল নাম্বার, ডেট, অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট, এই কয়েকটা ইনফরমেশন ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই ডামি ইনফরমেশন গুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমাকে তো দেখে নিতে হবে জার্নাল নাম্বার কত। আমার জার্নাল নাম্বার কি ছিল, 1 ছিল। একটু অন করি। অন হয়নি। এখান থেকে আমাকে জার্নাল নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। আমি যখন এই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করেছিলাম, এখানে আমার নাম্বারটা কিভাবে এসেছে, এই যে 4, 5 ছিল, এই নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু ডিফারেন্ট। তাহলে এটা আমি এখন ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এখানে 1 দিব। আমার প্রত্যেকটা কি একটা জার্নাল না, তো এর জন্য আমি প্রত্যেকটার জন্য একটা নাম্বার ইউজ করব।
এখন এটা আমি সিএসভি তে সেভ করব। ব্রাউজে ক্লিক করব, ক্লিক করে আমার সেভ করা ফাইলটা নিয়ে আসব। দেন নেক্সট। এখানে এসে আমাকে জার্নাল ডেটটা দেখতে হবে যে আমি কোন ফরম্যাট ফলো করেছি। আমি যদি এখানে দেখি, ফার্স্টে হচ্ছে আমার ডেট, দেন ছিল, দেন মান্থ, দেন ইয়ার ছিল। তো এখানে আমাকে কি সিলেক্ট করতে হবে? ফার্স্টে হচ্ছে ডেট, দেন মান্থ, দেন ইয়ার, দেন নেক্সট। ওয়ান নিউ জার্নাল এন্ট্রি উইল বি ইম্পোর্টেড। আচ্ছা, এখানে তো অনেকগুলো হেড আছে, হ্যাঁ, বাট এটা কি আলাদা আলাদা জার্নাল নাকি একটা জার্নাল? এখানে আমি কি একটা নাম্বার দিয়েছে, যদি একাধিক নাম্বার থাকতো তাহলে একাধিক জার্নাল হতো। সো এই জন্য আমার এখানে একটা জার্নালই ইম্পোর্ট হচ্ছে, দেন স্টার্ট ইম্পোর্ট। এখন আমি যদি জার্নাল নাম্বারটা চেঞ্জ না করতাম, আমার এই কোম্পানিতে কি ইম্পোর্ট নিত? নাম্বার ফরম্যাট তো সেম হয়নি, ইম্পোর্ট নিত না, বাট আগেরটাতে কিন্তু নিত। আমার জার্নাল ইম্পোর্ট করা ডান। এবার আমাকে যদি জার্নালটা চেক করতে হয় আমি যে ইম্পোর্ট করেছি, আমি জার্নাল এন্ট্রিতে চলে যাব। যাওয়ার পর এখানে আমি ক্লিক করব, এই যে জার্নাল এন্ট্রি 1, যেহেতু আমি মাত্র একটা জার্নাল এন্ট্রি করেছি, ভিউ মোর, দেন ক্লিক করব, ট্রানজাকশন জার্নালে ক্লিক করব। ক্লিক করে আমাকে জার্নালটা ডাউনলোড করে নিতে হবে। তো পেরোল নামে একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের আন্ডারে আপনারা করবেন। এখানে কিন্তু আমি একটা রিপোর্ট করে দেখাচ্ছি, আপনাদেরকে কিন্তু আমি দুইটা রিপোর্ট দিব, সো দুইটাই করতে হবে। যে আমার ফুল জার্নালটা এখানে চলে এসেছে আমি যে ইম্পোর্ট করেছি। তো এটা চাইলে আপনি ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি করেও করতে পারেন, আবার চাইলে কি ইম্পোর্ট করেও করতে পারেন। এবার আমরা চলে যাব রিপোর্টে। ফার্স্ট আমি ব্যালেন্স শিটে যাই। এই যে এই হেডগুলো কি আগে ছিল না, এখন কিন্তু চলে এসেছে। কারেন্ট লায়াবিলিটিতে মেডিকেল ইন্স্যুরেন্স, এই মেডিকেল ইন্স্যুরেন্স এই যে কোম্পানির ব্যালেন্স শিটের যে আসলো, এটা কি কোম্পানির ফান্ডে থাকবে নাকি ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাবে? ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবে। তো যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করবে এবং আমি পেমেন্ট দেখাবো, তখন এই প্রত্যেকটা হেড কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এবং এই স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল, এই অ্যামাউন্টটা কে পাবে? এমপ্লয় পাবে না? এখন এই টাকাটাকে আমার এমপ্লয়ের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। এখন এটা আমি কিন্তু দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে জার্নাল ইউজ করে দিতে পারি, এবং আরেকটা মেনু ইউজ করেও কিন্তু করা যায়। কোনটা কে বলতে পারবে? এক্সপেন্স মেনু। এক্সপেন্স মেনু ইউজ করে করতে পারবো। আমি ব্যাংক সিলেক্ট করব, কোন ব্যাংক থেকে দিচ্ছি আর কেন খরচটা করছি সেটা সিলেক্ট করব। সো আপনারা যখন করবেন, এটা আপনারা দুইভাবেই করতে পারেন। ব্যাংক জার্নাল এন্ট্রি দিয়েও করতে পারেন, ডেবিট ক্রেডিট করে, দেন আপনারা এক্সপেন্স মেনু ব্যবহার করেও করতে পারেন। সো আমি এক্সপেন্স মেনুটা ব্যবহার করে দেখাচ্ছি। এক্সপেন্স মেনু ব্যবহার করলেও কিন্তু ভ্যাকেন্টে অটোমেটিক জার্নাল রেকর্ড হয়ে যাবে। এক্সপেন্স, এখানে কাকে পে করছি এই নামটা আমি দিব। সো এই নামটা আমি চাইলে দিতেও পারি, আবার নাও দিতে পারি। তো এখানে আমি কি দুইজন ব্যক্তিরটা আমি একই সাথে করেছি, সো চাইলে আমি দুইজন ব্যক্তির নাম হচ্ছে প্লাস দিয়ে দিতে পারি। আমি জাস্ট জেমস দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য। পেমেন্ট, তো কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি আমাকে সেটা সিলেক্ট করতে হবে। ওয়েলস ফার্গো সিলেক্ট করলাম। পেমেন্ট মেথড ডিরেক্ট ডেবিট, সরাসরি তার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি।
আমি যেই ডেটে জার্নাল এন্ট্রি করেছি তার দেখা গেল কিছুদিন পরে আমি দিয়েছি, সো এটা 20 ছিল, আমি 22 তারিখ দিয়ে করি। এখানে এসে আমাকে কি সিলেক্ট করতে হবে? স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবলটা সিলেক্ট করতে হবে। এখান থেকে 233620 এই টাকাটা এখন এমপ্লয়ার ফান্ডে চলে গিয়েছে এবং আমার ব্যালেন্স শিট থেকে কি এটা জিরো হয়ে যাবে? আমি একটু রিলোড দেই। সো অনেক সময় এটা জিরো হতে মাঝে মধ্যে একটু টাইম নেয়, সো দেখি এখন জিরো হয় কিনা। এই যে আমার জিরো হয়ে গিয়েছে। এটা জিরো হওয়ার কারণ কি? এটা আমার ব্যালেন্স শিটে আছে, বাট এটা কি আমার কোম্পানির ব্যালেন্স? এটা তো এমপ্লয়ার স্যালারি না। তো ফার্স্টে আমি এটা ক্যালকুলেশন করেছি, এরপর আমি তাকে তার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। এটা এখন কি জেমসের অ্যাকাউন্টে হিট করেছে। এইভাবে যখন আমি প্রত্যেকটা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়ে দিব, প্রত্যেকটা কি হবে? জিরো হয়ে যাবে। তো এই রিপোর্টটা আপনারা ডাউনলোড করবেন, অলরেডি দিয়ে ডাউনলোড করবেন। প্লাস ব্যাক টু লিস্টে চলে যাই। প্লাস এই প্রফিট এন্ড লস রিপোর্টটাও জমা দিতে হবে। তো এখানে পেরোল নামে একটা ফোল্ডার হবে, ফোল্ডারের আন্ডারে জার্নাল থাকবে, জার্নালের একটা পিডিএফ থাকবে, রিপোর্টের পিডিএফ থাকবে, প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট। এবং আমি একটা করে দেখিয়েছি, আপনারা কিন্তু দুইটা করবেন, দুইটা রিপোর্ট দিব আপনাদের। আচ্ছা, আমরা সবাই দেখেছি কিভাবে ইনভয়েস করতে হয়, কিভাবে বিল করতে হয়। মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেলেন, তো আপনাকে ফাইবারে বা আপওয়ার্কে নক করলো যে তার 1 বছরের ইনভয়েস বা বিল আছে যেগুলো সে সফটওয়্যারে এন্ট্রি করেনি, তো আপনাকে তার 1 বছরের বিল সফটওয়্যারে এন্ট্রি করে দিতে হবে। আপনি যদি একটা একটা করে করতে চান আপনাকে অনেক বেশি সময় লাগবে না? তো এটার একটা ইজি ওয়ে কি? ইজি ওয়ে হচ্ছে আমরা যদি ইম্পোর্ট করে করতে পারতাম তাহলে এটা ইজি হতো। তো এখন আমরা দেখব যে কিভাবে ইনভয়েস ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে বিল ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্ট করার জন্য ফার্স্ট আমরা গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করে যখন আমরা ইম্পোর্ট ডেটাতে ক্লিক করব, এখানে যদি দেখি এখান থেকে যদি আমরা ইনভয়েস ইম্পোর্ট করতে সেই ইনভয়েসে ক্লিক করব। বিলের ক্ষেত্রে সেম। তো আমি ফার্স্টে বিল ইম্পোর্ট করাটা দেখাবো। এখানে ফার্স্টে আমাকে একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখান থেকে আমি ফরম্যাটটা দেখে বুঝতে পারছি যে আমাকে কোথায় কি কি ইনফরমেশন দিতে হবে। আমাকে বিল নাম্বার দিতে হবে, এটা ম্যান্ডেটরি। সাপ্লায়ারের নেম দিতে হবে, বিল ডেট, ডিউ ডেট, এগুলো ম্যান্ডেটরি। টার্মস, আমাদের ইনভয়েসে বিলে টার্মস থাকে, সেই টার্মস গুলো আসবে। এখন এই দামি ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর জি, যেমন আপনি আমাদেরকে যে এসএমএল দিচ্ছেন সেটা তো হলো সাজিয়ে দিচ্ছেন, তাই না? অনেকটা আমরা জাস্ট কপি পেস্ট করে সাজিয়ে দিই। ক্লায়েন্ট যদি এরকম করে যে একটু র্যান্ডম ডাটা দিয়ে দিত, তাহলে তো আমাকে এই ফরম্যাটে সাজিয়ে দিতে হবে আগে। হ্যাঁ, আমি তো আপনাকে সব ডেটা সাজানো দিব না। যেমন আমি পেরোলের যেটা দেখালাম, এটা তো আমি রেডি করে রেখেছি আর এই ফাইলগুলো দিয়ে দিবে যেন ইন ফিউচারে কাজ করতে। আপনি কেন সেটা দিয়ে করবেন? আপনাকে তো নিজে ট্রাই করে করতে হবে। এখন আর কেউ যদি সামহাও আমি কিছু কিছু ডেটা সাজানো দিই কারণ আমি জানি ইন ফিউচার লাগবে, এখন কেউ যদি চিটিং করে থাকে এটা তো সেই নিজে পছতাবে। আমি তো বলেই দিয়েছি এই কপি পেস্ট করে এগুলো আপনি ফার্স্টে যখন করবেন এন্ট্রি করে করে করবেন।
আচ্ছা, এখন ক্লায়েন্ট যখন আমাদেরকে ডেটা দিবে, ক্লায়েন্ট আমাদেরকে দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে সিএসভি ফাইল দিবে, আর একটা হচ্ছে এই যে এরকম পিডিএফ প্রোভাইড করবে। এই যে আমাদের এখানে ইনভয়েসের পিডিএফ আছে, এরকম পিডিএফও প্রোভাইড করতে পারে এবং সিএসভি ফাইলও করতে পারে। সো আমি আপনাদেরকে দুইটা দিব, একটা হচ্ছে পিডিএফ, একটা সিএসভি। বিলের ক্ষেত্রে আমি সিএসভি দিব এবং ইনভয়েসের ক্ষেত্রে পিডিএফ দিব। তো এইখান থেকে যদি আমাদের এন্ট্রি করতে হয়, এখান থেকে দেখে দেখে করতে পারবো। বিল টু জেমস ক্লিনটন নাম আসবে, দেন ইনভয়েস নাম্বার, ডেট, ডিউ ডেট, টার্মস চলে আসবে, দেন ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, এবং এই যে ট্যাক্স রেট কোনটার জন্য কত ছিল, 50%, 0%, 10%, এইভাবে প্রত্যেকটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। যেমন এখানে আমি বিল নাম্বার অ্যাড করেছি, সাপ্লায়ারের নেম অ্যাড করেছি, বিল ডেট, ডিউ ডেট, টার্মস। এই জিনিসগুলো কি আপনারা রিলেট করতে পারছেন? ইনভয়েস বা বিলের সাথে ইনফরমেশনগুলো দিয়েছেন না? তো যেই যে জায়গায় ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনি কি করবেন, সিএসভি ফাইলে এন্ট্রি করবেন। দেন এখানে হচ্ছে আমার ডেসক্রিপশনটা চলে আসবে। অ্যাকাউন্ট এবং লাইন ডেসক্রিপশনে প্রোডাক্টের নাম এবং ডেসক্রিপশনটা চলে আসবে। লাইন অ্যামাউন্ট মানে বলতে হচ্ছে প্রত্যেকটা লাইনের যে অ্যামাউন্টের প্রাইসগুলো আছে সেই প্রাইসটা আমাকে লাইন অ্যামাউন্টে এন্ট্রি করতে হবে। লাইন ট্যাক্স কোড, লাইন ট্যাক্স কোডে এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি কত পার্সেন্ট ট্যাক্স দিয়েছি। আচ্ছা, এটার জন্য কত ছিল, আমার 50% ছিল প্রথম লাইনের জন্য। দ্বিতীয় লাইনের জন্য কি ছিল, 0% ছিল। তৃতীয় লাইনের জন্য কি ছিল, 10%। এভাবে যদি আরো এখানে কিন্তু 3টা লাইনের প্রোডাক্ট আছে না, 3টা লাইনের প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে, ট্যাক্স দিতে হবে। এবং লাইন ট্যাক্স অ্যামাউন্ট এটা কোথা থেকে আসলো, এই যে আমি যখন প্রথম প্রোডাক্টের উপর আমি 15% দিয়েছি, আমার কত এসেছে 840। সেকেন্ড প্রোডাক্টের উপর যখন আমি 0% ট্যাক্স দিয়েছি তখন কি ছিল, 0। থার্ড প্রোডাক্টের উপর যখন আমি 10% দিয়েছি তখন কি ছিল, 500 ছিল। এটাই হচ্ছে আমার লাইনে চলে আসবে এবং আমার হোম কারেন্সি যেটা আমাকে সেটা সিলেক্ট করতে হবে। এভাবেই হচ্ছে আপনাকে ইনভয়েস থেকে বা বিল থেকে ইনফরমেশন নিয়ে আপনার যে সিএসভি ফাইলটা আছে সিএসভি ফাইলে দিতে হবে। তো ক্লায়েন্ট আপনাকে এক্সেলও দিতে পারে, ইনভয়েস বা বিলের পিডিএফ গুলো আছে পিডিএফও দিতে পারে। সো সেখান থেকে দেখে দেখে আপনাকে এন্ট্রি করে এরপর ইম্পোর্ট করতে হবে। সো আমি এভাবে একটা রেকর্ড করে রেডি করে রেখেছি। এখন এটা আমি ডাউনলোড করে নিব। এই বিল নাম্বারটা কোথা থেকে এসেছে এটা কি বুঝেছেন? বিলের একটা নাম্বার থাকে, দেন সাপ্লায়ারের নেম, এটা ক্লিয়ার? সাপ্লায়ার নেম কোথায় থাকে, বিল ডেট, কবে বিল করেছি, ডিউ ডেট, কোন ডেটের মধ্যে আমাকে পরিশোধ করে দিতে হবে, টার্মস, বিল মানে হচ্ছে সাপ্লায়ার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে এসেছি, এখন পারচেজ করার পর কত দিনের মধ্যে পে করবে, একটা টার্ম সিলেক্ট করি না আমরা, 45 ডেজ, 50 ডেজ। এখানে লোকেশন দেওয়া আছে। অ্যাকাউন্ট এবং লাইন ডেসক্রিপশনে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে নামটা সেটা আসবে। আচ্ছা, এখানে আমার যদি একসাথে 2-3টা প্রোডাক্ট থাকে তাহলে প্রত্যেকটা এক একটা লাইনে আসবে। যেমন এখানে ডিউস এন্ড সাবস্ক্রিপশন, ইন্স্যুরেন্স, মেল এন্ড এন্টারটেইনমেন্ট যদি আমার একই ইনভয়েসে থাকে সেক্ষেত্রে এই যে আমার 3টা সারিতে বসবে। হ্যাঁ, আমি আবার দেখাই। যেমন এখান থেকে যখন আমি টেমপ্লেটটা ডাউনলোড করব এখানে কিন্তু আমাকে এই যে বলে দিচ্ছে কিভাবে করতে হবে। এখানে দেখেন, এখানে বিল নাম্বার 2 দুইবার কেন আছে, কজ এই যে লাইন অফ প্রোডাক্ট, এই লাইন অফ প্রোডাক্টটা কি একটা বিল থেকে এসেছে, তাহলে আমাকে বিল ডেট কয়বার দিতে হবে, 2বার দিতে হবে। আমার লাইন অফ প্রোডাক্ট যতবার থাকবে আমাকে বিল ডেট, ডিউ ডেট এবং বিল নাম্বার আমাকে ততবার দিতে হবে। সো আমার বিল নাম্বার, বিল ডেট, ডিউ ডেট 3টা কিন্তু সেমই থাকবে এবং আমার টার্ম কত সেম থাকবে, বাট প্রোডাক্টের নাম আলাদা আলাদা হবে। হ্যাঁ, আমার একটা বিল বা একটা ইনভয়েসে কি 10টা প্রোডাক্ট থাকতে পারে, তখন আমার ইনভয়েস নাম্বার আর বিল নাম্বার 10 বার দিতে হবে, 10টাই কি থাকবে, সেম থাকবে। আমার ইনভয়েস ডেট, বিল ডেট 10 বারই দিতে হবে, 10টাই সেম থাকবে, টার্মসও সেম থাকবে, জাস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন চেঞ্জ হবে, ট্যাক্স রেটটা চেঞ্জ হবে। এবং আমি যদি মাল্টি কারেন্সিতে করে থাকি, এই যে এখানে কারেন্সি দেওয়া আছে, কোন কারেন্সিতে করছি
এভাবে আমি কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে এর জন্য আমি বলেছি আপনি যখন কোনো কাজ করবেন, আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি এখান থেকে সিএসভি টেমপ্লেটটা দেখেই বুঝতে পারবেন যে আমাকে অ্যাকচুয়ালি কোন ইনফরমেশনটা আমি কতবার নিব। তো কুইকবুকস জিরো স্যার আপনারা হচ্ছে যে কোনো সফটওয়্যারে কাজ করেন না কেন, যেমন জোহবুকস, ফ্রেশবুক, ওয়েব থাকে, বা যে কোনো একটা কোম্পানিতে আপনার জব হলো কাজ করছেন, তখন যদি আপনি ফরম্যাটটা বুঝতে না পারেন, আপনি যদি একটু নোটিস করেন তাহলে আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো করতে হবে। এখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে বিল নাম্বার গুলো সেম সেম। এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমার একই বিলে থাকতো তাহলে সবগুলোর নাম্বার কি হতো, একই হতো, সেম। এবার এটা আমি সিএসভি তে সেভ করব। এখন আমি ব্রাউজ করে নিয়ে আসবো। এই যে আমি একই সাথে হচ্ছে 1000টা রো রাখতে পারবো, এর চাইতে বেশি রাখতে পারবো না। একই টাইমে আমি 1000টা ইম্পোর্ট করতে পারবো, 1000 লাইন অফ প্রোডাক্ট। এখন কি বলছে, অ্যাড নিউ সাপ্লায়ার্স দ্যাট ডাজন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস। আমি যখন অ্যাড করছি এই ফাইলে যদি এমন কোনো সাপ্লায়ার থাকে যে সাপ্লায়ারের নাম আমার সফটওয়্যার অ্যাড করা নেই, আমি যদি এটা সিলেক্ট করি, ইম্পোর্ট করার সাথে সাথে আমার সাপ্লায়ারকে কি করে নিবে, অ্যাড করে নিবে। তো এখানে দেখতে হবে যে আমি কোন ডেট ফরম্যাটটা ইউজ করেছি। ফার্স্টে মান্থ, দেন ডেট, দেন ইয়ার। এক্সক্লুসিভ অফ ট্যাক্স ছিল, দেন নেক্সট। এখন এখানে যে 10% রেট গুলো দিল, আচ্ছা আমি যখন ইম্পোর্ট করছি, হ্যাঁ আমার সিএসভি ফাইলে 18% আছে, কিন্তু আমার সফটওয়্যারে যদি 18% না থাকে তাহলে কিন্তু নিবে না, ঠিক আছে। আমার সিএসভি ফাইলের মধ্যে যেই যেই রেট গুলো থাকে, বা ক্লায়েন্ট যখন আমাকে ইনভয়েস গুলো দিবে, ইনভয়েসে যেই যেই পার্সেন্ট থাকবে সেগুলো আমার সফটওয়্যারে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেই লাইনটি ইম্পোর্ট নিবে না। বাট আপনি যখন এখানে আসবেন আপনাকে একটাই ম্যাপিং করতে বলবে। আমি নেক্সটে ক্লিক করব। ইয়েস। আচ্ছা, bill doesn't match the supplier selected currency. আচ্ছা, এখানে এই হেডগুলো নেয়নি। এটা না নেওয়ার কারণ কি, এটা আপনাদের প্রবলেম হবে। ফার্স্ট টাইম এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। আমি এর জন্যই বিলেটটা দেখাচ্ছি, ইনভয়েসেরটা না দেখিয়ে। আমি এখানে ডিউস এন্ড সাবস্ক্রিপশন যেভাবে দিয়েছি, আমার চার্ট অফ অ্যাকাউন্টে এইটা অ্যাড করা আছে, বাট সেম এই নামে অ্যাড করা নেই, একটু চেঞ্জ আছে। এর জন্য আমাকে আবার চার্ট অফ অ্যাকাউন্টে চলে যেতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে আচ্ছা, সাবস্ক্রিপশন অ্যাড করা আছে, বাট আমার সেখানে কি ছিল, ডিউস এন্ড সাবস্ক্রিপশন। তো আমাকে এখন আমার যে সিএসভি ফাইলটা আছে এখান থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। এটা আমার সফটওয়্যারে যেভাবে আছে দিতে হবে। আমার সফটওয়্যারে এস বড় হাতের আছে, আমি এখানে ছোট হাতের দিয়েছি। এরপরে যদি আমি ইম্পোর্ট দেই তাহলে কি হবে, নিবে না। তো আমার সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো যেভাবে অ্যাড করা আছে, আমার প্রোডাক্টের নেম, সার্ভিসের নেম যেভাবে অ্যাড করা আছে, সেম টু সেম তেমনই হতে হবে। হ্যাঁ, তাহলে এটা চেক করেছি। এইভাবে হচ্ছে আমাকে প্রত্যেকটা চেক করে নিতে হবে।
যেমন ইন্স্যুরেন্স আছে, আমার ইন্স্যুরেন্সটা কি নামে আছে এটা দেখতে হবে। সিএসভি ফাইলের মধ্যে আরেকটা ভুল আছে, আপনারা কেউ নোটিস করেন কি? আমি বলছি এটা। আচ্ছা, এই যে ইন্স্যুরেন্স, এখানে যে ইন্স্যুরেন্স লেখাটা আছে এই লেখাটা কপি করতে হবে, কপি করে আমাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে ইন্স্যুরেন্স জেনারেল লেখা, বাট আমার সফটওয়্যারে কি এটা লেখা আছে? আমার সফটওয়্যারে যেভাবে আছে আমাকে সরাসরি সেটা দিতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা দেখে দেখে নেবেন। এখানে দেখেন কি ভুল আছে, বিল ডেটের আগের ডেট কখনো কি ডিউ ডেট হতে পারে? আচ্ছা, তো এই ডেটটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, এই ডেটটা এখানে আসবে এবং এই ডেটে এইভাবে আপনারা দুইটাকে ট্রান্সফার করে নেবেন। তো এইভাবে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, এগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে এরপরে ইম্পোর্ট করবেন। করার সময় প্রত্যেকটা হেড এভাবে দেখে দেখে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? চেঞ্জ করবেন, ডিউ ডেট বিল ডেট চেঞ্জ করে এরপর ইম্পোর্ট করবেন। এবং যে ট্যাক্স রেটগুলো আছে এগুলো দেখে নেবেন যে আপনার সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা না থাকে, যেমন এখানে 18% যদি কোনো প্রোডাক্টের লাইনে থাকতো এবং আমার সফটওয়্যারে অ্যাড করা নেই, তাহলে কিন্তু সেটা ইম্পোর্ট নিত না। তো এইভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নাম, চার্ট অফ অ্যাকাউন্টের হেডের নাম, এ টু জেড সবকিছু চেক করে এরপরে ইম্পোর্ট করতে হবে। ট্যাক্স রেট আমরা দেখে নিব, এখানে 10% আছে আমার সফটওয়্যারে আছে, তো এখানে 18% আছে আমার সফটওয়্যারে, এই রেটটা আছে। তো এইভাবে চেক 3 পয়েন্ট চেকিং করে এরপরে করতে হবে। সো এইভাবে আপনারা সবগুলো হেড চেঞ্জ করে নেবেন, বিল ডেট এবং ডিউ ডেটটা চেঞ্জ করে নেবেন, এরপরে ইম্পোর্ট করবেন, তখন এটা প্রপারলি ইম্পোর্ট নেবে। সো এটা আপনারা করতে পারবেন। আমি পরের একটা টপিকে যাই। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে, আমরা ফার্স্টে শিখলাম ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, দেন পেরোল জার্নাল, এরপরে দেখলাম বিল অ্যান্ড ইনভয়েস কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো ভালো করে লক্ষ্য করতে হবে এবং কেন ইম্পোর্ট যদি না হয় সেই ক্ষেত্রে কি করব। এরপরে এখন আমরা দেখব হচ্ছে লাস্ট টপিক, প্রজেক্ট। একটা কোম্পানি যখন কাজ করে, কাজের পাশাপাশি তারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে। যখন কোনো কোম্পানি একটা প্রজেক্ট হাতে নেয়, সেই প্রজেক্টের জন্য কি বিভিন্ন এমপ্লয়ি হায়ার করে থাকে, যেমন ব্র্যাক বা বিভিন্ন এনজিওর প্রজেক্ট থাকে না, বা বিভিন্ন কোম্পানির প্রজেক্ট থাকে। যেমন কোডেক্স প্লাস বাংলাদেশে আপনারা রেগুলার ব্যাচে ক্লাস করছেন, বাট আমাদের কিন্তু বিভিন্ন প্রজেক্ট থাকে, যেমন হার পাওয়ার প্রজেক্ট আছে, বা এগুলো বিভিন্ন ফিমেলদের ট্রেনিং করানো হয়। যেমন এই যে স্কলারশিপে জয়িতা ফাউন্ডেশনের প্রজেক্ট চলছে, এগুলো কি আলাদা আলাদা প্রজেক্টের কাজ না? তো এরকম বিভিন্ন অর্গানাইজেশনে রেগুলার অ্যাক্টিভিটির পাশাপাশি রেগুলার যে তার অ্যাক্টিভিটি হচ্ছে, এগুলোর জন্য কি সে সফটওয়্যার ব্যবহার করছে, তার প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট হচ্ছে আলাদা। এখন সে যদি কোনো প্রজেক্ট নিয়ে থাকে, প্রজেক্টের কাজ করছে, এখন সে তার রেগুলার মেনু ব্যবহার করে কিন্তু করতে পারবে। সে যদি চায় প্রজেক্টের জন্য আলাদাভাবে সে কাজ করবে, তার প্রজেক্টের রিপোর্টটা আলাদাভাবে থাকবে, সেখানে সে শুধু প্রজেক্টের প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট দেখবে। প্রজেক্টের যতগুলো কাজ আছে আলাদাভাবে যদি সে রাখতে চায়, সে প্রজেক্ট মেনু ব্যবহার করে করতে পারে। তো প্রজেক্ট মেনু যদি ব্যবহার করে করি, আমরা আলাদাভাবে প্রজেক্ট সেন্টারে প্রজেক্টের কাজগুলো দেখতে পারবো, প্লাস আমাদের যে সেন্ট্রাল যে রিপোর্ট আছে সেই রিপোর্টেও আমরা দেখতে পারবো। তো এটা আমরা সেন্ট্রাল মেনু ব্যবহার করেও করতে পারি, আর একটু স্পেসিফিক করার জন্য আমরা প্রজেক্ট মেনু ব্যবহার করতে পারি। আমি নেভিগেশন প্যানেল থেকে প্রজেক্টে ক্লিক করেছি, ক্লিক করার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে এসেছে, রান ইউর প্রজেক্ট উইথ কনফিডেন্স। সো স্টার্ট এ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর বলছে প্রজেক্টের নাম কি। তো যে কোনো প্রজেক্টের একটা নাম থাকে, কার জন্য করছি স্টার্ট ডেট থাকে, প্রজেক্টের একটা মেয়াদ থাকে, 1 মান্থ, 2, 3, 6 মান্থ, আপ টু 1 ইয়ার এরকম ডেট থেকে থাকে। সো স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিব। প্রজেক্ট স্ট্যাটাস, প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে যখন ডিসকাস করি, তখন যদি আমি সফটওয়্যারের প্রজেক্টটা অ্যাড করি, তখন আমি কি নট স্টার্টেড এ ক্লিক করব। দেন আমাদের প্রজেক্ট যদি রানিং অবস্থায় থাকে, তাহলে আমাদের স্ট্যাটাস কি হবে, ইন প্রোগ্রেস। প্রজেক্ট যদি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা স্ট্যাটাস চেঞ্জ করে কি দিব, কমপ্লিটেড। বাট সামহাও কোনো কারণে প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেল, তখন আমরা স্ট্যাটাস কি দিব, ক্যান্সেল। যে কোনো হ্যাঁ,
আপনাকে যে অ্যাকাউন্টেন্ট হিসেবে রাখলো, আপনি এই কাজগুলো একটু ম্যানুয়ালি করবেন না, সব কি সফটওয়্যার করে দিবে? আচ্ছা, এরপর নোটস চলে আসে। বিভিন্ন প্রজেক্টের কি লিগালস পেপার থাকে বা কিছু কন্ডিশন থাকে, সো টার্মস অ্যান্ড কন্ডিশন বা ইম্পর্টেন্ট কোনো নোট যদি থাকে সেই নোটগুলো আমরা এখানে এন্ট্রি করে দিব। প্রজেক্টের জন্য যখন কোনো ডকুমেন্ট সাইন হয় সেখানে তো অনেক কিছু মেনশন করা থাকে, সো এই ধরনের কোনো কিছু যদি আমাদের অ্যাড করতে হয় আমরা এই নোটসের মধ্যে অ্যাড করে দিতে পারি। তো প্রজেক্ট নেম দিতে হবে একটা, চলে আসি। আচ্ছা, আমি লাইফ সেভিং ইকুইপমেন্টটা সিলেক্ট করি। আমি লাইফ সেভিং ইকুইপমেন্ট সিলেক্ট করলাম। আমার এই প্রজেক্টের আন্ডারে আমি লাইফ সেভিং ইকুইপমেন্ট এই প্রোডাক্ট 1000 পিস সেল করব। কাস্টমার, তো এই যে অর্ডারটা পেলাম 1000 পিসের, কার কাছ থেকে পেয়েছি? তো আমি ব্রাউন এলিজাবেথ সিলেক্ট করলাম। আমার এই প্রজেক্ট স্টার্ট হয়েছে কবে, আমাকে স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট দিতে হবে। আপনি যখন অ্যাড করবেন আপনি কিন্তু নিজের মনের মতো না, আপনাকে ক্লায়েন্ট ইনফরমেশন দিবে, আপনি সেই অনুযায়ী অ্যাড করবেন যে কবে স্টার্ট হয়েছে, প্রজেক্টের নাম কি, এইভাবে প্রত্যেকটা প্রজেক্টের তো একটা নাম থাকে, সেই অনুযায়ী করবেন। আমি জাস্ট এখন বোঝানোর জন্য, যেমন আমি ধরে নিলাম আমার এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে জানুয়ারিতে এবং এন্ডিং ডেট হচ্ছে জুনে এন্ড হবে। প্রজেক্ট স্ট্যাটাস আমি দিয়ে দিলাম ইন প্রোগ্রেস, মানে আমার প্রজেক্টটা রানিং আছে। সো আমি এখানে কোনো নোটস দিলাম না, নোটস দেওয়াটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে এটা দিতেও পারি আবার স্কিপ করতে পারি। বাট প্রজেক্ট নেম এবং কাস্টমার নেম এই দুইটা ইনফরমেশন যদি দেই, স্টার্ট এন্ড বা এই স্ট্যাটাসগুলো যদি সিলেক্ট না করি আমরা তাও সেভ করতে পারবো। সেখানে প্রজেক্ট নেম অ্যান্ড কাস্টমার, কার জন্য প্রজেক্টটা করছি, কার কাছ থেকে অ্যাকচুয়ালি প্রজেক্ট পেয়েছি তার নাম এখানে আসবে। এই দুইটা ইনফরমেশন দেওয়া ম্যান্ডেটরি। এখন আমি সেভ করে দিব। সেভ করার পর এখন যদি আসি, আমার ইনকাম, কস্ট, প্রফিট কোনো কিছু শো করছে না, বিকজ অফ আমি এখনো কোনো অ্যাক্টিভিটি করিনি, আমার ইন প্রোগ্রেসে আছে। তো কুইকবুকসের যে প্রজেক্ট এবং জেরোর যে প্রজেক্ট আছে, কুইকবুকসের প্রজেক্টটা খুব সুন্দর অর্গানাইজড, জেরোর প্রজেক্টটা এতটা অর্গানাইজড না। সো যখন আমরা কি ইনভয়েস করতে পারি, বিল করতে পারি, এস্টিমেট করতে পারি, পারচেস অর্ডার করতে পারি রেগুলার সেন্টার থেকে। সো আমরা যখন প্রজেক্টের জন্য করব এবং স্পেসিফিক ভাবে অনলি ফর প্রজেক্ট, তখন আমরা প্রজেক্ট সেন্টারের ভিতরে এই যে অ্যাড টু প্রজেক্টের ড্রপডাউনে যখন ক্লিক করব এখান থেকে আমরা মেনুগুলো পেয়ে যাব। তো ফার্স্ট আমি ইনভয়েস করব। এই যে ব্রাউন এলিজাবেথ লাইফ সেভিং ইকুইপমেন্ট চলে এসেছে। ব্রাউন এলিজাবেথের জন্য করছি আর প্রজেক্টের নাম কি লাইফ সেভিং ইকুইপমেন্ট দিয়েছিলাম, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, আমাকে সিলেক্ট করতে হয়নি। দেন আমাকে ডেট দিতে হবে। সো আমি প্রজেক্ট স্টার্ট করেছিলাম জানুয়ারিতে, সো জানুয়ারির 20 তারিখে যেহেতু সে আমার কাছ থেকে 1000 পিস নিবে, আমি তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারি দিব। ডিউ ডেট এখানে আমরা টার্ম এটা 45 ডেজই রাখলাম। এখানে কি প্রোডাক্ট আসবে, আমি কি সিলেক্ট করব? হ্যাঁ, এখন আমার যেহেতু প্রজেক্টের জন্য করছে, আমার যে রেগুলার রেট আছে, যেহেতু সে অনেক পিস নিবে, এটা আমি হচ্ছে কমিয়ে $10 তার কাছ থেকে আমি কম রাখবো। সো ফার্স্ট আমি তাকে 50 পিস ডেলিভারি দিব। এখানে আমি ভ্যাট রেটটা সিলেক্ট করছি। এখন এটা আমি 7 ক্লোজ করে দিব। আচ্ছা, এই যে আমার ইনকাম দেখাচ্ছে এবং আমার কস্ট দেখাচ্ছে। কস্ট কি, এই প্রোডাক্টটাকে আমি বিল করে নিয়ে এসেছিলাম না, সেটা আমার কস্টে গিয়েছে। এটা হচ্ছে আমার প্রফিট শো করছে। ওপেন ইনভয়েসে যখন আমি ক্লিক করলাম তখন আমার কোন ইনভয়েস, এই যে ইনভয়েসটা ওপেন আছে এটা শো করছে। তো ব্যাক টু প্রজেক্ট লিস্টে চলে যাই।
এখন ইনভয়েস যে করলাম এটার পেমেন্ট কি রিসিভ করেছি? আমি রিসিভ পেমেন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে। তো আমি জানুয়ারি 25 সিলেক্ট করলাম। পেমেন্ট মেথড ডিরেক্ট ডেবিট ধরে নিলাম। আমার ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্টে ব্রাউন এলিজাবেথ সরাসরি টাকা ট্রান্সফার করে দিয়েছে 25-এ। এখন সে চাইলে ফুল অ্যামাউন্টও দিতে পারে অথবা পার্শিয়াল দিতে পারে। সো পার্শিয়াল কিভাবে করতে হয় আমরা এটা তো সবাই জানি। আমি ফুলটাই সিলেক্ট করলাম, সেভ এন্ড ক্লোজ। আমরা রেগুলার সেন্টারে যেভাবে ইনভয়েস, বিল, ক্রেডিট নোট যা যা করেছি এই সেন্টারে এসে সেম, জাস্ট আমরা এখানে প্রজেক্ট মেনু থেকে সিলেক্ট করেছি, সেখানে আমরা কমন সেন্টার থেকে সিলেক্ট করেছি। এখন দেখা গেল আমি আরেকটা ইনভয়েস করব। এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট সিলেক্ট করলাম। আমি কোয়ান্টিটি 199 আছে, আচ্ছা 199 সিলেক্ট করলাম। এবং আমার তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল কি, আমি $10 কমে সেল করব তার কাছে, যেহেতু 1000 পিস নিচ্ছে। এবং এখানে আমি ভ্যাট রেটটা দিয়ে দিব। এখন সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। এরপরে যদি আমাকে তাকে প্রোডাক্ট দিতে হয়, আমি কি দিতে পারবো? আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট শেষ না, আবার ইনভেন্টরিতে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তখন এর জন্য আমাকে কি করতে হবে? বিল করতে হবে। সো আমি বিলে চলে যাব। এখানে কিন্তু সাপ্লায়ার আসবে না, এখানে আমাকে নিজের মতো সিলেক্ট করতে হবে। সো আমি ক্যামেরন লুইসকে সিলেক্ট করলাম। করার পর টার্ম সিলেক্ট করব 30 ডেজ। যেমন ফেব্রুয়ারির 1 তারিখে এসে আমি প্রোডাক্ট নিয়ে আসবো। বিল নাম্বারের জায়গায় কি হবে? আমাদের ইনভয়েস নাম্বার হবে। কোন প্রোডাক্ট নিয়ে আসবো? লাইফ সেভিং ইকুইপমেন্ট। এখানে আমি 200 পিস নিয়ে আসবো। এটা আমি দিব 10%। আচ্ছা, এখানে বি লেভেলে টিক মার্ক এসেছে, কাস্টমার ব্রাউন এলিজাবেথ দেখাচ্ছে। এটা এখানে টিক মার্ক দেওয়া, আমি যদি টিক মার্ক দিয়ে করে এটা অটোমেটিক যে আমি ব্রাউন এলিজাবেথের জন্য আনছি এবং তার জন্য ইনভয়েস হয়ে যাবে। সো এটা আমি এখনই বি লেভেল করছি না, এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিব। এখন যদি আমাকে আবার প্রোডাক্ট দিতে হয় ব্রাউন এলিজাবেথ, আমি কি দিতে পারবো না? আমি বিল করে নিয়ে এসেছি। এখন একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু এক্সপেন্স হয়ে থাকে যারা প্রজেক্টে কাজ করছে। দেন হাউস প্রজেক্টের জন্য যদি আমি কোনো একটা ছোট অফিস নিয়ে আমাকে রেন্ট দিতে হবে, দেন তারা যদি সেখানে খাওয়া দাওয়া করে প্রজেক্টের, তারা মিলস অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য একটা কস্ট আসবে। তারপর তাদের স্যালারি দিতে হবে, পেরোলের একটা কস্ট আসবে। এরকম বিভিন্ন এক্সপেন্স হতে পারে। তো এক্সপেন্সটাকে আমি প্রজেক্টের আন্ডারে রেকর্ড করব। এখানে আমি পে সিলেক্ট করলাম না, আমি পেমেন্ট ডেট দিয়ে দিব। আমি ধরে নিলাম মার্চের 1 তারিখে এসে আমি এটা এন্ট্রি করছি। পেমেন্ট মেথড ডিরেক্ট ডেবিট, রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে রেফারেন্স নাম্বার একটা দামি নাম্বার দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি, এটা এসে ক্যাটাগরিতে করব। যেমন আমি ট্রাভেল এক্সপেন্স বাবদ হচ্ছে আমি $100 দিয়েছি। দেন আরো কি কি হতে পারে? হাউস রেন্ট হতে পারে। হাউস রেন্ট দিয়েছি আমি $500। দেন স্টেশনারি বাবদ তাদের কিছু খরচ হয়েছে, সো এখানে আমি $10 রাখলাম। দেন পার্কিং ফি থাকে, কার পার্কিং ফি, এখানে আমি $50 রাখলাম। দেন আমি আরো কিছু সিলেক্ট করা যায়, স্যালারি অ্যান্ড ওয়েজেস রাখলাম হচ্ছে এখানে জাস্ট আমার প্রজেক্টে আমার কি কি এক্সপেন্স হয়েছে আমি সেগুলো মেনশন করেছি। সো ভ্যাট হচ্ছে আমি নো ভ্যাট দিয়ে দিলাম, এগুলোতে ভ্যাট রাখলাম না। আমার সব ইনফরমেশন এন্ট্রি করা শেষ। আমরা যখন রিয়েল লাইফে করব এই সবগুলো যখন আমি এন্ট্রি করছি, আমার কি কি সেম ডেটে দিতে হবে না, বাট ডেট যদি আলাদা আলাদা হয় আমাকে কি করতে হবে? আলাদা আলাদা করতে হবে। সেম ডেটে করতে পারবো? যেমন আমি রেন্ট দিয়েছি ফেব্রুয়ারিতে অ্যান্ড
স্যালারি অ্যান্ড ওয়েজেস দিয়েছি মার্চে, তখন কি আমি এক সেন্টারে করতে পারবো? আলাদা আলাদা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি। আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এই যে এখানে কিন্তু আমার প্রফিট মার্জিন চেঞ্জ হচ্ছে আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে। সো এখান থেকে আমরা ভিউ করতে পারবো প্রজেক্ট রিপোর্ট। এখানে যদি আসি, এখানে যে হেডগুলো আছে কেবলমাত্র আমার যে প্রজেক্টের যে হেডগুলো সেগুলোই আছে, এর বাহিরে নর্মাল রিপোর্টে যে হেডগুলো ছিল সেগুলো নেই। এখন এটা হচ্ছে আমার প্রজেক্টের রিপোর্ট, প্লাস আমার যে রেগুলার রিপোর্ট আছে সেখানেও কিন্তু এটার ইম্প্যাক্ট থাকবে, প্লাস প্রজেক্টটা আলাদাভাবে আমি জাস্ট প্রজেক্টের গুলোই দেখতে পারবো। সো আমি যে যে অ্যাক্টিভিটি করেছি আপনারাও করবেন এবং এই যে রিপোর্টটা ডাউনলোড করে দিবেন। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা দিতে হবে। এই যে এখানে শো করছে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে, কি পরিমাণ কস্ট হয়েছে, আমার প্রফিট মার্জিনটা শো করছে এখানে। ওভারভিউতে চলে যাই, আমার কি পরিমাণ ইনকাম হয়েছে, কি পরিমাণ কস্ট হয়েছে, এটা মাইনাস করে যেটা থাকবে সেটাই তো আমার প্রফিট। সেলস অফ প্রোডাক্ট ইনকাম দেওয়া আছে, কস্ট অফ গুড সোল্ড, আমি কি কি এক্সপেন্স করেছি, রেন্ট, পার্কিং ফি, স্টেশনারি, ট্রাভেল দিয়েছি। আমি যদি আরো কিছু হেড অ্যাড করলে এটা এখানে চলে আসতো। প্রজেক্ট রিপোর্ট, এখান থেকে হচ্ছে আপনারা প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্টটা দিবেন। আর এই প্রজেক্ট ডিটেলস এসে আমরা যে প্রথমে ডিটেলস অ্যাড করেছিলাম, আমার প্রজেক্টের নাম কি, কাস্টমার, আমি বলেছি স্টার্ট ডেট, এন্ড ডেট, বাই স্ট্যাটাস, এগুলো না দিলেও হবে। তো আমাদের যদি চেঞ্জ করতে হয়, যেমন আমার প্রজেক্ট এখন শেষ হয়ে গিয়েছে, তখন আমি কিসে ক্লিক করব? কমপ্লিটে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি করব? ক্যান্সেল দিয়ে দিব। এইভাবে অ্যাকচুয়ালি প্রজেক্ট সেন্টারে এসে আমাদের সবকিছু করতে হবে। তো আপনার অ্যাকর্ডিং টু ভিডিওতে আমি যা যা অ্যাক্টিভিটি করলাম তাই করবেন। আপনারা হচ্ছে 2টা ইনভয়েস করবেন, বিল করবেন, একটা এক্সপেন্স করবেন এবং এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন, দিবেন। তারপর এই যে ওভারভিউ হচ্ছে এটা আপনারা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এটা একটা প্রিন্ট করে নিতে হবে। প্লাস প্রজেক্ট রিপোর্ট এসে প্রজেক্ট প্রফিটেবিলিটি যে রিপোর্টটা আছে এটারও পিডিএফ নেওয়া যায়, এটার আপনারা পিডিএফ জমা দিবেন। তো প্রজেক্ট করাটা খুবই ইজি, যারা ইনভয়েস করতে পারবে, বিল করতে পারবে, তারা ইজিলি প্রজেক্ট করতে পারবে। ম্যাডাম ওখানে বিল না করে পারচেজ অর্ডারও তো দেওয়া, হ্যাঁ, আপনি পারচেজ অর্ডার করে তারপরেও বিল করতে পারবেন। ওখানে পারচেজ অর্ডারের তো একটা আপনি আছে। হ্যাঁ, আপনি সেই মেনু ব্যবহার করেও করতে পারবেন। ফার্স্টে পারচেজ অর্ডার দিলেন, দেন পারচেজ অর্ডারটাকে বিলে কনভার্ট করতে হবে। মানে প্রজেক্ট নিয়ে একটু জি বলেন। এটা হচ্ছে একেবারে ধরেন প্র্যাকটিক্যাল, যেটা আমরা বাংলাদেশেও কিন্তু কুইকবুক ইউজ করি, মানে এটা হ্যাঁ। যেমন আমি যদি উদাহরণ দিয়ে আপনাকে বলি যে প্রোডাক্টটা স্টার্ট হচ্ছে জয়িতা ফাউন্ডেশন, এখন যে প্রজেক্ট আপনারা করছেন, আপনারা তো তখন কিন্তু ওইটা প্রোডাক্টের আন্ডারে না, তখন সেটা সার্ভিসে চলে যাবে। তখন আমি বলি, আমি একটু শেষ করি। আচ্ছা, হ্যাঁ, এটা বলি তারপর আচ্ছা। যেমন জয়িতা ফাউন্ডেশন কিন্তু নিশ্চয় কোনো একটা ডোনার থেকে গ্রান্ট পাইছে, পেয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যে মানে হচ্ছে আপনার সরাসরি প্রফিটটা দেখাতে পারে। আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আসলে রিসিভেবল এক্সপেন্ডিচার কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর একদম যদি এমনই হয়ে থাকে আমি রেগুলার কাজের বাহিরে আমি শুধু প্রজেক্ট নিয়েই কাজ করছি, ঠিক আছে, আমি আর কোনো কাজ করছি না, আমি একটা এনজিও তে কাজ করি, তারা বিভিন্ন প্রজেক্ট নিয়েই কাজ করে, তো সরাসরি তখন আমি প্রজেক্ট মেনু ব্যবহার না করে আমি মেইন সেন্টারটা যদি ব্যবহার করি ভালো। আর যদি আমি কোম্পানি মেইন কোম্পানি চলছে তার সাথে সাথে ছোট ছোট প্রজেক্টও কাজ করছি, তখন দেখা গেল আমরা প্রজেক্টে কাজ করব। তো যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে, কেবলমাত্র প্রজেক্ট, তাদের অন্য কোনো কোম্পানি নেই, প্রজেক্ট বেস, তারা হচ্ছে একদম ফুল মেইন কোম্পানি ইউজ করে, মেইন সফটওয়্যারটা ইউজ করে থাকে। আর যারা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি চলছে, পাশাপাশি ছোট ছোট প্রজেক্টে কাজ করছে, তখন তারা প্রজেক্ট মেনুগুলো ব্যবহার করে থাকে। আর কিছু দেখাবো আজকে? হ্যাঁ, আমি মেইন ব্যালেন্স শিটেও আসবে। আচ্ছা, যে বাজেট দেখছিলাম, তো সেখানে যদি বাজেট ভেরিয়েন্সটা বের করা যায়, মানে হ্যাঁ, এটা আপনাদের নেক্সট ক্লাসে আছে, সিলেবাসে আছে, সো ইনশাআল্লাহ দেখবেন। এটা আমি বারবার বলেছি, আমাদের এই রিপোর্টেও আসবে, প্লাস মেইন রিপোর্টে আসবে। আমি গিয়ে দেখাচ্ছি রিপোর্ট সেন্টারে।
এই যে সেলস অফ প্রোডাক্ট ইনকামে কিন্তু এই যে ইনকামটা চলে এসেছে। আমরা এখানে যে যে হেড ছিল দেন আরো আমি অল ডেট দিয়ে সিলেক্ট করি, রান রিপোর্ট। এই যে আমার কি কি ছিল এখানে, এই যে রেন্ট দিয়েছি, দেন ট্রাভেল এক্সপেন্স, অফিস এক্সপেন্স, এগুলো আমি সিলেক্ট করেছিলাম। দেন একবার কি আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, ইনভয়েস থেকে রিসিভ করেছি, আবার পেমেন্ট করেছি, তখন কি হবে, ব্যালেন্স শিটে একবার আমার টাকা হিট করবে আর একবার চলে যাবে। এটা আমি আমার রিপোর্ট সেন্টারেও দেখতে পারবো, প্লাস কমন রিপোর্টে আমার A to Z সব আসবে। আমি যদি 10টা প্রজেক্টে করি, 10টা প্রজেক্টে সবকিছু আমার কমন রিপোর্টে আসবে, প্রজেক্ট সেন্টারে আলাদা আলাদা ভাবে থাকবে। হ্যাঁ, আর কিছু দেখবেন আজকে? নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি বেশি আসবে, সো রেডি থাকেন। আমরা তো ওপেন করতে পারতেছি না। ওপেন না করলে প্র্যাকটিস করব কিভাবে? প্র্যাকটিস না করলে আগে ওপেন হবে। আমি ভিডিওটা আমি লাস্ট ক্লাসের ভিডিও রাতেই হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি, এটা আপনি দেখেননি, এটা আপনার ব্যর্থতা। আচ্ছা, গত ক্লাস তো ছিল বড় ক্লাসগুলো এমডি জামাল হোসেন আছেন? এমডি জামাল হোসেন জামাল ভাই অ্যাবসেন্ট। আচ্ছা, একজন তো আমাকে বলেছিল। মেহেদি present। অসীম চক্রবর্তী, শরীফুল ইসলাম, আমি যখন চলে যেতে বলবো তখন। এমডি কামাল হোসেন present। শিকদার present। রবিন দেওয়ান অ্যাবসেন্ট। এমডি মনিরুল ইসলাম, একজন ব্যাচের মাঝখান দিয়ে এসে 2 দিন এসে আর খবর নেই। ওকে,